হ্যালো বন্ধুরা, আজ সাসপেন্স থ্রিলার ড্রামা প্যারাসাইট দ্য ট্রি এক্সপ্লেন করব। চলো তবে শুরু করি। গল্পের প্রথমেই আমরা পরিবেশ দূষণ, পরিবেশ সংকটের কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, যা তৈরি হয়েছে মানবজাতির দ্বারা, আর এর ফলও কিন্তু মানবজাতিকেই ভোগ করতে হবে। এখান থেকেই গল্পের সূত্রপাত হয়। তো যেখানে আমরা একজন ভদ্রলোককে দেখতে পাই যারা ইন্টারনেটে কিছু বিষয়ে কথা বলছে। তারপরে আকাশ থেকে কিছু অদ্ভুত প্রাণী পৃথিবীর দিকে ধেয়ে আসতে শুরু করে। এরাই হচ্ছে প্যারাসাইট। একটা পার্টি চলছে, সকলে যখন এই পার্টিতে মশগুল হয়েছিল, সেখানে ডিজে অপারেটিং একটি মেয়েকে আমরা দেখতে পাই। আর সেই পার্টিতেও কিন্তু প্যারাসাইটগুলো সংক্রমিত হয়। প্যারাসাইট বলগুলোর ভেতর থেকে একটা অদ্ভুত দেখতে পোকা বের হয়। তারা ধেয়ে যায় একটি মানুষের দিকে, যাকে তারা সংক্রমণ ঘটাবে। ওই মানুষটির কানের ভেতর দিয়ে ঢুকে যায়, আর মানুষটির মধ্যে অদ্ভুত রকম একটা রিয়্যাক্ট হয়। এই মেয়েটি যে ছেলেটির মধ্যে সংক্রমিত হয়, তাকে এসে ওপ্পা ওপ্পা বলে ডাকতে থাকে। ছেলেটি চোখ না খুললে মেয়েটি বিরক্তি হয়ে চলে যায়। কিছুক্ষণ পর ছেলেটি আপনা আপনি উঠে দেয়, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত রিয়াকশন হতে থাকে। যেখানে পার্টি চলছিল সেই দিকে সে ধীরে ধীরে এগিয়ে যায়, আর সে তার পরিচিত ওই মেয়েটি তাকে ডাকলে মেয়েটিকেই প্রথম আক্রমণ করে। তার মুখের চেহারা একদম বদলে যায়। এরপরও একের পর এক মানুষকে মারতে শুরু করে। এখান থেকে সকলে ভয়ে সন্ত্রস্ত হয়ে ছুটে ছুটে পালাতে থাকে। এখান থেকেই প্যারাসাইট আক্রমণের প্রথম ঘটনা ঘটে। ঘটনা ঘটার 1 ঘন্টা আগের কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথম সিনের সেই লোকটিকে দেখতে পাচ্ছি যে একটি মাংস কিনেছে। আর শপিং মলে কাজ করা এই ক্যাশ কাউন্টারের মেয়েটির নাম হচ্ছে শোইন, যে আমাদের গল্পের মেন লিড। শোইনের কাছে এই লোকটি মাংসের দামটি নিয়ে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু শোইন বলে যে এই মাংসের দামে এখানে লেখা নেই, আপনাকে অন্য কাউন্টারে যেতে হবে। কিন্তু এই লোকটি শোইনের সাথে খুব খারাপ বিহেভিয়ার করে চলে যায়। শোইন যখন নিজের স্কুটার নিয়ে বেরোচ্ছিল, তখন ও ফিল করে কেউ যেন ওকে একটা ফলো করছে। পেছনে দূরে একটা গাড়ি দাঁড়িয়েছিল। ও যতই স্কুটার নিয়ে এগিয়ে যাক, এটি সেই লোকটিরই গাড়ি ছিল যার সাথে ওর শপিং মলে ঝামেলা হয়েছিল। এরপর শোইন একটা ফাঁকা রাস্তা দিয়ে গেলে লোকটি তার পেছন পেছন যেতে থাকে। মাঝ রাস্তায় গিয়ে ওকে গাড়ি করে ধাক্কা মারে, আর শোইন একটা জায়গায় ছিটকে পড়ে। এরপর লোকটি নিজের পকেট থেকে চাকু বের করে ওকে বীভৎসভাবে মেরে ফেলে। শোইন সেখানে আঘাত অবস্থায় পড়ে যায়। লোকটি এরপর চিৎকার করে জঙ্গলের ভেতরে শোইনের দেহটাকে খুঁজতে থাকে, কিন্তু সে শোইনকে দেখতে পায় না। তার আগেই লোকটির ওপর একটা আঘাত হয়, লোকটি 2 টুকরো হয়ে মারা যায়। শোইন কিন্তু এখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তারপরের সিন আমরা চলে যাই হাসপাতালে, যেখানে ডিটেকটিভ চিয়লমিন আর ওর সঙ্গী সাথীরা খোঁজ লাগাচ্ছিল। ওরা বুঝতে পারছিল না ওই লোকটিকে কে ওরকম 2 টুকরো করে মেরে ফেলেছে, আর যে মেয়েটি আঘাতপ্রাপ্ত হয়েছে তার নাম কি। এখানে ডিটেকটিভ মেয়ের নাম জানতে পারে। মেয়েটির নাম সোমিন। ডিটেকটিভ হয়তো এই সোইনকে আগে থেকেই চিনত। উনি তাই এই শোইন নামটা শুনে একটু চমকে যায়। এরপর জানতে পারে যে মেয়েটি এই মুহূর্তে কোমাতে রয়েছে, ওর জ্ঞান ফেরেনি। এরপর ডিটেকটিভ নিজে পার্সোনালি দেখা করতে চায়, কিন্তু মেয়েটির শরীরে এই মুহূর্তে কোনো আঘাতের চিহ্ন ছিল না, ছিল অনেক পুরনো আঘাতের চিহ্ন, যেগুলো ওর জীবনের অনেক পুরনো ঘটনা। এরপর সোইনের হঠাৎ করে জ্ঞান ফেরে। তারপর বাকি ডিটেকটিভরা ওর সাথে কথা বলতে চলে আসে, বিশেষত ডিটেকটিভ চিয়লমিন। ডিটেকটিভ চিয়লমিন এরপর ওকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ও সবটাই বলে, কিন্তু এখানে শোইন কোনোভাবেই প্রুফ করতে পারে না, কারণ ওকে যে ছুরি দিয়ে আঘাত করেছিল লোকটি, ওর শরীরের সেই দাগগুলো ছিল না, অটোমেটিক সেগুলো ঠিক হয়ে গেছিল। এরপর চিয়লমিন ওর সাথে একা কথা বলতে থাকে। শোইন বলে, আমি জানি না জীবনে আমাকে কেউ বিশ্বাস করবে কি না। আমি এটা বুঝতে পারছি না, হয়তো এতক্ষণে আমার বেঁচে থাকা উচিত ছিল না। তো আপনাকে আমি অখুশি আবারও করতে চলে এসেছি। চিয়লমিন বলে যে তুমি অখুশি কেন করবে, তোমার জীবনে সবথেকে বেশি খুশি পাওয়া উচিত। আসলে শোইনকে ছোটবেলায় ওর বাবা প্রচুর মারধর করতো, মেরে হাড়গোড় পর্যন্ত ভেঙে দিয়েছে। তো শোইন এতটাই সাহসী মেয়ে ছিল, নিজে 10 বছর বয়সে এই ডিটেকটিভ চিয়লমিনের কাছে গিয়ে রিপোর্ট লিখিয়েছিল নিজের বাবার নামে। ডিটেকটিভ ওকে সান্ত্বনা দিয়ে চলে যায় আর বলে কিছু হলে আমাকে জানাতে। তারপর ডিটেকটিভ চিয়লমিনের সঙ্গী সাথীদের মধ্যে জুনিয়র একজন জানায় যে সে আজকে চার্চে যাবে। এদিকে আমরা দেখি শোইনের কিন্তু কিছু কিছু ঘটনা মনে ছিল, যে ওর মধ্যে কিছু একটা সংক্রমণ হয়েছে। তারপরের ঘটনা আমরা কয়েক মাস পরে চলে যাই।
এখানে গাংনামের বসকে মারবার জন্য একজন লোক রেডি হয়ে রয়েছে, যে নাম হচ্ছে কাঙ্গু। এই কাঙ্গুকে এই মেয়েটি হেল্প করে যে বস এত নাম্বার ঘরে রয়েছে। কাঙ্গু এটা শোনার সঙ্গে সঙ্গে একজন ওয়েটার বয় সেজে সেই রুমের ভেতর ঢুকে যায়, আর বস রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বসের উপর আক্রমণ করে বসকে মেরে ফেলার জন্য, কিন্তু ও এখানে ব্যর্থ হয়, বসকেও মারতে পারে না। তো বাকি লোকেরা ওকে অ্যাটাক করার আগেই এখান থেকে কাঙ্গু ছুটে পালাতে থাকে। কাঙ্গুর এখানে দুটো বোন ছিল, এক ছোট বোন আর বড় বোন। ও বাসে করে আজকে নিজের বাড়ির দিকেই রওনা দিচ্ছে। স্টেডি বুথ থেকে ও নিজের বাড়িতে ফোন করে, কিন্তু সেরকমভাবে কেউই ফোন রিসিভ করে না। এরপরও রাতের অন্ধকারে নিজের বাড়ির পথে এগিয়ে যায়। বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই ও দেখতে পায় যে ও জল খেতে খেতে কেউ একটা পেছনে দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে ওর বড় বোন। বড় বোনকে ছোট বোনের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি কিছু বলতে পারেন না, কারণ তিনি হয়তো একটু অদ্ভুত বিহেভিয়ার করছে। কাঙ্গু বলে, আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আমি আসছি। কিন্তু নিজের রুমে গিয়ে দেখতে পায় যে ওর ছোট বোন এখনও ফেরেনি। এটা নিয়ে ওর একটু চিন্তা হতে থাকে। ওর এই দুটো বোন ওর কাছে প্রাণের চেয়েও প্রিয়। এরপরও কাউকে একটা ফোন করে, কিন্তু ফোনে নেটওয়ার্ক পায় না। এরপর ওর বড্ড চিন্তা হতে শুরু করে, আর ও কিছু সাইন দেখতে পায় যেগুলো নর্মাল ছিল না। এদিকে সোইনকে দেখতে পায়, ও নিজের শরীরের ছোটবেলার আঘাতের চিহ্নগুলো দেখছে। হঠাৎ করে ওর কাছে ডিটেকটিভ চিয়লমিনের ফোন আসে। চিয়লমিন জিজ্ঞেস করে সব ঠিক আছে কিনা। সোইন জানায় যে সব ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। হঠাৎই বাসটা একটা জায়গায় দাঁড়িয়ে যায়। একজন লোক বাসে ওঠে, আর তখনই সোইনের কানে একটা অদ্ভুত আওয়াজ সৃষ্টি হয়। লোকটি ওকে অদ্ভুতভাবে দেখছিল। ভয়ে সোইন বাস থেকে নেমে চলে আসে। এরপরও নিজের বাড়ির দিকে এগোতে থাকে। তারপর আমরা অন্য একজন লোক আর একজন মহিলাকে দেখতে পাই। লোকটি বলছে, আমরা এগুলো তো হোটেলে করতেও পারতাম। তো মেয়েটি বলে, আপনাকে আমার বাড়িতেই যেতে হবে। মেয়েটি ওই লোকটিকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। ফ্ল্যাটটা একদম ফাঁকা ছিল, আর ফ্ল্যাটটার গায়ে একটা অদ্ভুত রকমের রক্ত দিয়ে সাইন বানানো ছিল। যে ফ্ল্যাটের ভিতর ঢোকে লোকটি অবাক হয়ে যায় যে এখানে কেউ নেই কেন, আর ওখানে স্তূপাকৃতি করা ছিল বহু লোকের জামা কাপড়। তারপরেই ঘরের ভেতরে আরও অনেক লোক চলে আসে। এই লোকটি বুঝতে পারে না যে এই লোকগুলো কে। ও তো ওই মেয়েটির সাথে ঘনিষ্ঠ হতে এসেছিল। মেয়েটি এরপর নিজের রূপ বদলে ফেলে আর ওকে আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তে জানলার ওপাশ থেকে পুলিশ চলে আসে, যারা একটা ধোঁয়া বোম ছেড়ে দেয়। এরপর লোকটি কোনোভাবে প্রাণে বেঁচে যায়। আর ওই প্যারাসাইটগুলোর ওপর জাল বিছানো ছিল আগে থেকেই, তাই ওদেরকে মারবার জন্য পুলিশও আক্রমণ চালায়। তো প্যারাসাইটগুলোর সাথে পুলিশদের একটা ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। পুলিশের একটা স্পেশাল ফোর্স ওদেরকে ধরবার জন্য এভাবে জাল ফেলে রেখেছিল। এই প্যারাসাইটদের মধ্যে এই কালো কোট পরা লোকটা পালাতে সক্ষম হয়। গাড়ির মধ্যে আরও একজন প্যারাসাইটকে আক্রমণ করে রাখা হয়েছিল। তো এই লোকটি বলে, তোমাকে এভাবে আটকে রাখা হয়েছে কেন? ঠিক সেই মুহূর্তে গল্পের এখানে প্যারাসাইটের মেন লিড মহিলা চোন কিয়ং এখানে ওদের ওপর আক্রমণ চালায়। চোন কিয়ং ছিল প্যারাসাইট দলের মেন। তো উনি এখানে প্যারাসাইটদের আক্রমণ করে সুন্দরভাবে শায়েস্তা করে দেয়। ওই রুমটির ভেতর সার্চ করে দেখতে পায় বহু মানুষকে ওরা খুন করেছে। আর একটা রুমের ভেতর ঢুকে তো ওরা ভাঙচুর করে দেখতে পায় সেখানে বহু মানুষের মৃতদেহের কাটা অংশ এখানে স্টোর করে রাখা রয়েছে। হয়তো প্যারাসাইটগুলো এদেরকে খেত। আর রক্ত দিয়ে একটা অদ্ভুত সাইন বানানো রয়েছে। তো এখানে জোন কিয়ং জানতো যে এর একটা অদ্ভুত অর্থ রয়েছে। তারপরে আমরা আবারও পরের সিনে সোইনকে দেখতে পাই। সোইন এখানে অন্য একটা বাসে করে ফিরছিল। এখানে যে দিদি ছিল এখানে কাঙ্গুর, সে ফোনে কারো একটার সাথে কথা বলছিল, আর রাতের অন্ধকারে নিজে একা একা বাড়ি থেকে বেরিয়ে যায়। এটা দেখার পর কাঙ্গুর একটু সন্দেহ হয়। কাঙ্গুর পিছন করে নিজের দিদির যে কোথায় যাচ্ছে এটা দেখার জন্য। এদিকে সোইনও বাড়ি ফিরে আসে, কিন্তু আবারও ওর কানের মধ্যে এরকম শব্দ হতে থাকে, কারণ ওর কাছাকাছি আরেকজন প্যারাসাইট ওই ভদ্রলোকটা দাঁড়িয়ে ছিল। এইবার ওখান থেকে ছুটে সোইন পালাবার চেষ্টা করে, কিন্তু ওই লোকটির হাত থেকেও কোনোভাবেই পালাতে পারে না। এদিকে উল্টো দিকে কাঙ্গুর ওই দিদিও চলে এসেছিল। সোইন এদের দুজনের সামনে আসার পরেই ভয় পেয়ে যায়। লোকগুলো জিজ্ঞেস করে, তুমিও কি আমাদের মতন? এরপর লোকগুলো যখন নিজেদের রূপ ধারণ করে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে কাঙ্গুও সেটা দেখছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাই সোইনের অর্ধেক মুখটা এরকম ছিল। তো এটা দেখার পর সোইনকে ওই লোকগুলো বলে, তুমি যদি এরকমভাবে না থাকতে চাও, তুমি যদি আমাদের প্রজাতির হতে চাও, তাহলে আমাদের সাথে চার্চে মিলিত হও।
তো ওরা একটা মিটিং ফিক্সড করেছে। এদিকে কাংউ এখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু ওর পায়ের শব্দ সোইন শুনে নেয়। তো ততক্ষণে ওর দিদি আর ওই লোকটি চলে গেছে। এরপর এখানে সোইন ওকে আক্রমণ করে, বলে তুমি এখানে কি করছিলে? তো কাঙ্গু বলে আমি ইচ্ছে করে আসিনি, আমি এখানে আমার কুকুরকে খুঁজছিলাম। তখন ওর আইডি কার্ড দেখতে চায়। আইডি কার্ড দেখে বলে যে ওর যখন জ্ঞান আসবে ওকে কিছু কথা তোমাকে বলতে হবে, ঠিক আছে, তুমি প্রমিস করো। কাঙ্গু প্রমিস করে থাকে। এরপর সোইন কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। ঘুম যখন জাগে কাঙ্গু ওর সামনে আসে, বলে তোমাকে একটা কথা বলি, কিছু লোকের অদ্ভুত রকম মুখ হয়ে যায়, তোমার মুখটাও অদ্ভুত রকম হয়েছিল, যেন দেখে মনে হচ্ছিল তোমাকে প্যারাসাইট আক্রমণ করেছে। তবে তুমি নাকি মিউট্যান্ট আর ওরা তোমাকে আঘাত করতে পারে। এই কাগজটা তোমাকে দিয়ে গেছিল, যেটা তোমার আর হয়তো দরকার নেই। কাগজটা কাংউ নিয়ে চলে যায়। এরপর সোইন বাড়ি ফিরে আসে। ও বুঝতে পারে না ওর সাথে এক্স্যাক্টলি কী হচ্ছে, কারণ ওর সেই কথাগুলো কিছুই মনে ছিল না। এরপরও নিজের ডায়েরিতে লিখতে থাকে যে কেউ একটা আমার শরীরে রয়েছে, কিন্তু সেটা কে? হঠাৎই খানিকক্ষণ পর ওর চোখটা লেগে যায়, ঘুম ঘুম পায়, কিন্তু ঠিক পর মুহূর্তেও ফিল করে ঘরের মধ্যে যেন কেউ একটা হাঁটাচলা করছে। ও যখন এগিয়ে যায় দেখে খাতার মধ্যে অটোমেটিক উত্তর লেখা ছিল। ওখানে লেখা রয়েছে যে তুমি আরও প্রশ্ন করো, তুমি কি জানতে চাও আমি তোমায় সব বলবো। তো ধীরে ধীরে সোইন ওই ডায়েরির মধ্যে আরও প্রশ্ন করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই ডিটেকটিভ চিয়লমিন সমেত আরও অনেক পুলিশ অফিসারদের এখানে ছানবিন চলছে। আসলে দেখা হচ্ছে যে কারোর শরীরে কোনোভাবে প্যারাসাইট আক্রমণ হয়েছে কিনা। পুলিশ দলের কেউ যদি সংক্রমিত হয়ে যায় তাহলে তো বাকি সিটিজেনদের বাঁচানো খুব মুশকিল হবে। কড়া এক্সরে রিপোর্টের মধ্যে দিয়ে এদের শরীরের যাঁচ হয়ে যাওয়ার পর এরা বেরিয়ে আসে। এদিকে সোইন একটু একটু করে মনে করতে থাকে যে এক্স্যাক্টলি কী হয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেও দেখে যে ওর ডায়েরিতে সমস্ত উত্তর লেখা রয়েছে। তারপর সিন আমরা আবার দেখতে পাই ডিটেকটিভ চিয়লমিনকে। চিয়লমিনদের এখানে মিটিংয়ে ডাকা হয়েছে, যেখানে ওরা অবাক হয়ে যায় এত লোককে কী জন্য এখানে লিড পুলিশ অফিসার জোন কিয়ং ডেকেছে। পুলিশ অফিসার জোন কিয়ং বলে তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো, তোমাদেরকে আজকে কিছু দেখাতে চাই। তোমরা এখানে এসেছো কিছু একটা দেখাবার জন্য, তোমরা ভাবতেও পারছো না আজকে সকাল থেকে কি হয়ে চলেছে। এই পুরো টিমটাকে প্যারাসাইট আক্রমণ করা হয়েছে। সদ্যই যে ঘটনাটা ঘটেছিল একটা পার্টিতে আক্রমণ, এই ভিডিওটা দেখো তাহলে সব বুঝতে পারবে। এবার সকলে দেখে কিন্তু বুঝতে পারে না এই প্রজাতিটা কি। এরপর একটা মৃত প্যারাসাইটকে দেখানো হয় যে এরা মানব দেহের শরীরে আক্রমণ করে। তো হঠাৎই প্যারাসাইট মানুষের শরীরে আক্রমিত করে প্রথমে ওর ব্রেনটাকে খেয়ে নেয়, তারপর ব্রেনের মধ্যে কবজা বসিয়ে নিজের শরীরটাকে অদ্ভুতভাবে চেঞ্জ করে নেয়। এরা মানুষের সোসাইটিতে মানুষের মতনই দেখতে থাকে। ডিটেকটিভ চিয়লমিনের মতন বাকি সকলেই এখানে অবাক ছিল। এদিকে সোইন বুঝতে পারে সেদিন ওর শরীরে একটা সংক্রমিত হয়েছিল। এখানে ওকে ডায়েরিতে যে উত্তরগুলো দেওয়া হয়েছিল সেগুলো লেখা রয়েছে, সেদিন ওর শরীরে সংক্রমিত হওয়ার পর কী হয়েছিল। এবার পুলিশ অফিসার জোন কিয়ং বলে যে এরা মানুষ তো নয়, ভয়ঙ্কর একটা প্রাণী। সেদিন সোমিনের শরীরে পুরোপুরি সংক্রমণ প্যারাসাইটটা করতে পারিনি, যেহেতু শরীরে আগে থেকে অনেক আঘাত ছিল। জোন কিয়ংও একই কথা বলে যে এরা মানুষের শরীরে আঘাত করে, আর এদেরকে মারা সম্ভব একমাত্র এই শর্টগানের মতন বস্তু দিয়ে, বা ছুরি দিয়েও তুমি মারতে পারো। আরেকটা জিনিস এদেরকে করতে পারো, সেটা হচ্ছে এক্সরে রিপোর্ট। আচ্ছা, এক্সরে রিপোর্ট করলে কি করে বুঝবে? সেটা সম্ভব নয়, তাই এদের মাথার চুল ছিঁড়ে তুমি টেস্ট করতে পারো, কারণ এদের চুলগুলো ছেঁড়ার পরই চুলগুলো আপনা আপনি ওদের কাছে ফিরে যায়। ওই চুলের মাধ্যমেই তুমি রিপোর্ট পেতে পারো, একমাত্র ওটাই হতে পারে। তাই এবার থেকে যখনই কাউকে সন্দেহ হবে তোমরা ওই চুল ছিঁড়ে রিপোর্ট করাতে পারো। তো এগুলো শোনার পর চিয়লমিনরা একদম হাঁ হয়েছিল। এরপর একজন প্যারাসাইট আক্রমিত লোককে দেখানো হয়, আর পুলিশ অফিসার জোন কিয়ং বলে ইনি হচ্ছে আমার স্বামী, তো ভয় নেই, ও তোমাদের আক্রমণ করবে না। ওর এই মাস্কের ভেতর একটা গ্যাস দেওয়া রয়েছে, যে কেমিক্যালটার কারণে ও কোনোভাবেই কিছু ক্ষতি করতে পারবে না, আর ওকে আমরা আটকে রেখেছি যাতে ওর দ্বারা আরও প্যারাসাইটরাকে আমরা জালে আটকাতে পারি। এবার সোইনকে ওর শরীরে থাকা প্যারাসাইট ওকে উত্তরে লেখে যে তুমি হচ্ছ মিউট্যান্ট, তুমি পুরোপুরি প্যারাসাইট নও, তাই জন্য তোমাকে বাকি কিনরা মেরে ফেলতে পারে, তুমি সাবধানে থাকো। তোমার ফোনে আমি একটা ভিডিও করেছি। এবার ভিডিওটা সোইন দেখে ভয় পেয়ে যায়, নিজেকে এরকম ভয়ঙ্কর রূপে দেখে ওর কান্না পেয়ে যায়। তারপর আমরা আবারও জোন কিয়ংকে দেখি। জোন কিয়ং বলে যে আমি তোমাদের বারবার বলছি, যখনই এরকম সাসপিসিয়াস কিছু দেখবে তখনই সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে।
তখন এবার একজন ভদ্রলোক জিজ্ঞেস করে যে মানুষের সাথে এটা একটু বেশি করা হচ্ছে না? তখন নিজের কাটা কানটা দেখিয়ে জোন কিয়ং বলে, আমার স্বামী আর মানুষ নেই, ও জন্তুতে পরিণত হয়েছে। কষ্ট আমারও হয়, কিন্তু এরা চায় মানব জাতিকে পুরো পৃথিবী থেকে ধ্বংস করে সারা পৃথিবীকে নিজেদের কবজায় করতে। তাই আমাদের বাঁচবার জন্য এটা করতেই হবে। এদিকে সৈন্যের মনটা ভেঙে যায়। ও বুঝতে পারে না যে ওর সাথে কি হতে চলেছে এক্স্যাক্টলি। এর পরের ঘটনায় দেখতে পাই কাঙু নিজের হাতের দামি ঘড়িটা একটা দোকানে বিক্রি করছে, যেটার দামও 1.5 মিলিয়ন পায়, কিন্তু তাতেও ঠিক একটা সন্তুষ্ট হয় না। এরপরে লোকটি বলে, আজকের দিনে এত দামি ঘড়ি কে পরে? যাওয়ার সময় কাঙু বলে যায় যে এটা একটা নকল ঘড়ি। তারপর ও রাস্তা পার হয় আর কাউকে একটা খোঁজার চেষ্টা করে। নিজের বোনের খারাপ হয়ে যাওয়া ফোনটা দোকানে সারাতে দেয়। তারপরও আরেকটা গাড়ির দোকানে যায়, যেখানে ওর মোটরসাইকেলটা দেওয়া ছিল, ওটা খারাপ হয়ে গেছিল। তো ওই ভদ্রলোক ওর দিকে হাঁ করে তাকিয়েছিল। তো ও যখন জিজ্ঞেস করে কতক্ষণ সময় লাগবে বাইকটা সারাতে, তখন ওই ভদ্রলোক বলে যে কিছুক্ষণ পরে, তুমি কিন্তু কোথাও যেও না, এই আশেপাশেই থাকো। আর লোকটির সাথে দাম করা নিয়ে একটু দরদামও হতে থাকে। এরপরে ওই লোকটিকে আমরা ফোন করতে দেখি কাউকে একজনকে। এদিকে মোবাইলের দোকান ওর বোনের ফোনটা সারানো হয়ে যায়, আর সেই ভদ্রলোক জানায় ওকে কেউ একজন খুঁজছিল। সেই লোককে কিছু টিপস টাকা আর বোনের সারানো ফোনটা নিয়ে বাইকের দোকানে আসে। বাইকের দোকানে লোকটাই ওকে ঠকিয়ে দেয়। ওকে সেই গাংনামের ওই টিমগুলোর কাছে খবর পাঠিয়ে দেয়, যাদের দলের লিডারকেও খুন করতে গেছিল। এবার ওই দলের লোকগুলো এখানে কাঙ্গুর পেছনে পড়ে যায়। কাঙ্গু এখানে একটি বাইক নিয়ে পালাবার চেষ্টা করে। বাজারের ভেতর থেকে নিজে বাইকে করে যায়, আর লোকগুলো গাড়ি নিয়ে ওর পেছন করতে থাকে। বিভিন্নভাবে ও নিজেকে বাঁচাবার চেষ্টা করে। কিভাবে ও নিজেকে বাঁচাবে বুঝতে পারে না। যাই হোক, কোনো রকমে এখান থেকে পালাতে পারে। তো শেষ যে লোকটি ছিল গাড়ি থেকে নেমে তাকে একদম ধোলাই করে, তারপর বাইক নিয়ে অনেক দূরে চলে যায়। এখানে রাস্তার মধ্যে ও কাউকে একজনকে ফোন করার কথা ভাবে, যে হয়তো ওর বন্ধু। সেই লোকটি ওর ঠিকানা জিজ্ঞাসা করলে ও এই মুহূর্তে ঠিকানা বলতে চায় না, বলে আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও, আমার একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এরপরও মনে মনে বলে যে রাত্রি 9টার মধ্যে তুমি আমার জন্য অমুক জায়গায় ওয়েট করবে। আর নিজের ছোট বোনের ছবিটা দেখে বারবার জিজ্ঞেস করতে থাকে, তুই কোথায় চলে গেলি? এর পরের সিন আমরা পুলিশ স্টেশনে দেখি, যেখানে একজন পুলিশ ভদ্রলোক লিড পুলিশ অফিসার মিস চইয়ের কাছে কিছু ফাইল দিতে যায়। মিস চইকে গিয়ে বলে, ম্যাডাম আপনার জন্য কিছু ফাইল এনেছি, হয়তো এরা প্যারাসাইটদের দলের হতে পারে। আমি আপনার বড় ফ্যান, আপনি তো প্রফেসর হতে পারেন, এই বইটাও আপনার অনারে লেখা, আপনি কি এই বইটা একটা সাইন করে দেবেন? মিস চই হাসি হাসি মুখে করে দেয়, কারণ ও একজন বড় লেভেলের পুলিশ অফিসার ছিল। এরপর মিস চইয়ের আরও অনেক প্রশংসা করতে থাকে ওই পুলিশ অফিসার। যাওয়ার আগে লোকটি নিজে মিস চইকে নিজের অ্যাড্রেস দিয়ে যায়, যে কোনো দরকার পড়লে অবশ্যই আমাকে খবর দেবেন, মানবজাতির স্বার্থে আমি সব করতে রাজি। তারপরে আমরা এখানে শপিং মলে সৈনকে দেখি। সৈন একটু অন্যমনস্ক হয়ে থাকে। ও আজকে খেয়ালই করে না যে ওর সাথে শপিং মলে ডিটেকটিভ দেখা করতে এসেছে। ডিটেকটিভ চিয়লমিন ওর সাথে আলাদা করে কথা বলতে চায়, কারণ চিয়লমিনেরও কোথাও একটা সন্দেহ হচ্ছিল যে সৈন হয়তো প্যারাসাইট হয়ে গেলেও হতে পারে। তাই ও কায়দা করে বলে যে তোমার মাথায় একটা পাকা চুল দেখছি। তারপর ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিজে লুকিয়ে নেয়। এরপর সৈনের সাথে নর্মালি গল্প করতে থাকে আর বলে, তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি অবশ্যই আমায় খবর দিও। হঠাৎ করে সৈনের কানে আবারও শব্দ হতে থাকে, আর তখন ও একটা ছেলেকে দেখতে পায়। ডিটেকটিভ চলমিন বলে, তুমি কি এই ছেলেটিকে চেনো? তো সৈন বলে না। এরপর ওকে বলে, তুমি নিজের কাজ থেকে ফ্রি হয়ে যাও, তারপর আমরা দুজনে মিলে একদিন ডিনার করব। আর ডিটেকটিভ ওকে একটা সুন্দর চাবির রিং দিয়ে চলেও যায়, যেটা দেখে সৈন অনেক খুশি হয়, কারণ ওর আপন বলতে সেরম কেউ ছিল না। পরের সিনে আমরা কাঙ্গুকে দেখতে পাই, যে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। খাবার দাবার নিয়ে ও সেই সেজিন চার্চের কাছে অপেক্ষা করছে। সৈন কাছ থেকে বাড়ি ফেরার সময় এখানে কাঙ্গুর বড় দিদি আর আরেকজন কিন ওদের গাড়ি করে তুলে নেয়, বলে আমাদের গাড়িতে চলে এসো, দরকার আছে। এখানে কাঙ্গু নিজের ফোনের ক্যামেরা অন করে দেখার চেষ্টা করে। এবার গাড়ি করে যেতে যেতে এখানে সৈনকে এরা বোঝাতে থাকে যে আমাদের কাজ হচ্ছে আমাদের প্রজাতিকে বাঁচানোর, তার জন্যই সেজিন চার্চে একটা মিটিং ডাকা হয়েছে। গাড়ি থেকে সৈনকে নামতে দেখে এখানে কাঙ্গু অবাক হয়ে যায় যে এই মিউট্যান্টটাকে তো বারণ করেছিলাম আসতে, এই কেন এসব ঝামেলার মধ্যে এসেছে। এদিকে ওর বন্ধু রাত্রি 9টায় গ্যাস স্টেশনে ওর জন্য অপেক্ষা করবে টেক্সট করে দেয়। এরপর এখানে কাঙ্গু এগিয়ে যায়। সৈন এখানে মিটিংয়ে
দেখতে পায় যে এই কিন প্রজাতির আর কি এরা এখানে মিটিং করছে, আর ওদের দলের মধ্যে কেউ একজন পুলিশের আন্ডারে ছিল। তা সে এখানে বলে যায় যে নিজেদের প্রজাতিকে রক্ষা করার জন্য আমাদের নিজেদের বাঁচাতে হবে, নইলে পুলিশ আমাদের সকলকে মেরে ফেলবে। তাই এখানে যারা প্যারাসাইট ছিল সকলে মিলে এখানে একত্রিত হয়েছিল শুধুমাত্র নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য আর নিজেদের প্রজাতিকে বাঁচানোর জন্য। তার জন্য ওদের মানুষ খুন করতে ওরা দুবার ভাববে না। তারপরে আমরা কাঙুকে দেখি। কাঙু একটা ফাঁকা জায়গা দেখতে পায়, ফাঁকা গুদাম ঘরের মতন। সেটার ভেতরে নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে ঢুকে যায়। জায়গাটা একটু অদ্ভুত স্যাঁতস্যাঁতে ধরনের ছিল। তারপরেও দেখতে শুরু করে অনেক মৃতদেহ, যেগুলোকে প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল, প্রচুর মৃতদেহ। এবার ওগুলো দেখতে দেখতে ভেতরে প্রবেশ করে, কিন্তু হঠাৎ করেও ফিল করে কেউ যেন একটা দরজা খুলছে। এই ছেলেটাও প্যারাসাইট ছিল। তো ভেতরে ঢোকার পরই নিজের মাথা থেকে একটা অদ্ভুত রকমের চোখ লম্বা করে বের করে চারিদিকে সার্চ করতে থাকে। তো এর শরীরের কাছাকাছি গেলেও বুঝতে পারতো না, কিন্তু লম্বা চোখ যে জায়গাটা বেরিয়েছিল সেটা দিয়েই সারা ঘরও সার্চ করছিল। এরপর কিনের যে হেড ছিল সেখানে আরও বলছিল যে আমাদের অর্গানাইজেশনকে বাঁচাতে হবে, নিজেদেরকে সারভাইভ করতে হবে মানুষের সাথে আমাদের লড়াই, মানুষ আমাদের থেকে বেশি শক্তিশালী নয়। তো আমাদেরকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে ওদেরকে শেষ করতেই হবে। এভাবে কথা বলতে বলতে কাঙু এখানে খেয়াল করে ওকে নিজেকে বাঁচাতেই হবে। তো এখানে যেতে যেতে পায়ের কাছে কিছু একটা পড়ে যায়, যেটা শব্দ হলে ও মুশকিলে পড়বে। কিন্তু হঠাৎই ওর মোবাইলের ফ্ল্যাশটা একটা মেয়ের মুখের কাছে যায়, যার মুখটা একেবারেই ওর ছোট বোনের মতন ছিল। ওর বুঝতে দেরি হয় না যে এটা ওর ছোট বোনের মৃতদেহটা ধরে ও কাঁদনায় ভেঙে পড়ে আর প্রচণ্ড কষ্ট পায়, আর একই সাথে ও রাগে গর্জে ওঠে। এবার ওই প্যারাসাইটটার ওপর আক্রমণ করে দেয়, আর একজন প্যারাসাইটের ওপর আক্রমণ হতেই বাকি কিনেরা বুঝতে পেরে যায়। ওরা তখন বলে এখানে কোনো মানুষ আছে, ওদেরকে অ্যাটাক করো। এবার যেহেতু সোইন পুরোপুরি মিউট্যান্ট ছিল, ও পুরোপুরি কিন ছিল না, তাই জন্য ও এখানে এদের কথা মানতে নারাজ ছিল। সোইন তাও ওদের বলা কথা মতনই এখানে মানুষের পিছন করতে থাকে। হঠাৎ করে যখন কাঙু বাইরে বেরিয়ে আসে, ও দেখে যে গ্যাংনামের ওই গ্যাংস্টার দলটা চলে এসেছে। কাঙু কিন্তু ওদেরকেও পালাতে বলে, কারণ এরা সকলেই এখানে প্যারাসাইট, কিন্তু ওই গ্যাংস্টার দলটা ওদের কথা শোনে না। তো ফল যা হয়, ওদেরকে ওই প্যারাসাইটদের হাতে মরতে হয়। প্যারাসাইটরা ওই গ্যাংস্টার দলের এক এক করে প্রত্যেককে মেরে ফেলে। কাঙু এখানে পালাতে সমর্থ হয়। ওর সোইনের সাথে জঙ্গলে ধাক্কা লাগে। সোইনকে বলে আমাকে হেল্প করো, কোন দিক দিয়ে পালাবো। তারপর সোইনের সাথেও একসাথে পালাতে থাকে। প্যারাসাইটদের মধ্যে এই লোকটি বুঝতে পেরে যায় কেউ একজন পালিয়ে গেছে। এবারও পাখির মতন রূপ ধারণ করে ওখান থেকে যায়। এদিকে রাত্রি 9টার সময় এখানে গ্যাস স্টেশনের কাছে ওর সেই বন্ধুটি অপেক্ষা করছিল, যাকে দেখে কাঙু বলে চলো চলো তাড়াতাড়ি গাড়িতে ওঠো। 3 জনে গাড়ি করে যাচ্ছিল। কাঙুকে ওই লোকটি বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে কী ব্যাপার, তোমার কাছে কি ওই দলের লোকেরা আবারও এখানে পিছু নিয়েছে? কাঙু বলে ওরকম কিচ্ছু না, আমি পরে সব বলছি, কিন্তু একটা কথা বলো, আমার ব্যাপারে কে খোঁজ দিল? তখন ওই লোকটা ওকে মারতে যায়, আর গাড়ির মধ্যে দুজনে ধস্তাধস্তি হতে থাকে। এরপর সোইন হঠাৎ করে কানে ওই শব্দটা শুনতে পায়। ও বুঝতে পারে যে প্যারাসাইটরা ওদেরকে আবারও আক্রমণ করবে, আর ঠিক তাই হয়। এবার এখানে দেখি আমরা সোইনের সাথে ওই লোক প্যারাসাইটটির লড়াই হতে থাকে। সোইন এখানে কাঙু আর ওর বন্ধুকে প্রোটেক্ট করতে থাকে। তো সোইন আর লোকটির মধ্যে রাস্তায় লড়াই হতে থাকে, আর কাঙুদের গাড়িটার দরজা এখানে খাদের কাছে চলে আসে। খাদের নিচে ওরা পড়ে যাচ্ছিল। কাঙু এটা দেখে ভয় পেয়ে যায়। ও তখন ওর বন্ধু কিউমিনকে ডাকে, বলে তুই আমাকে মারতে চাইছিলিস কেন, এটা বল। তো তখনও বলে যে তোকে এখানে মারবার কথাই আমাকে ভুলে গেছিল, তোকে মরতেই হবে, তুই মোটেই ভালো মানুষ নোস। তো এরপর ওর জামাটা চেপে ধরে থাকে। কাঙু নিজের জামাটা ছাড়াবার চেষ্টা করলেও পারে না। আর এখানে সোইনকে ওই প্যারাসাইটটা বলে যে তুমি আমাদের প্রজাতির জন্য খতরনাক একটা জিনিস, তুমি তার মানে পুরোপুরি আমাদের সাহায্য করবে না, আমাকে এটা জানাতেই হবে। এটা শুনে সোইন ওই লোকটিকে খুন করে দেয়, বলে তুমি অনেক দুর্বল, উড়তে ছাড়া আর কিছুই পারো না। এবার ওই প্যারাসাইট লোকটা মারা যায়। সোইনের ভেতরে থাকা প্যারাসাইট ওই লোকটিকে খুন করে দেয়। এবার এখানে কাঙু পড়ে যায় বিপদে। যখন এখানে অজ্ঞান হয়ে যায় সোইন, তখন ওর ভেতর থেকে প্যারাসাইট চলে যায়। ও তখন এখানে কাঙুর চিৎকার শুনতে পারে, আর দেখতে পায় গাড়িটা খাদের কাছে রয়েছে। তাই ও এখানে কাঙুকে বাঁচাবার জন্য এগিয়ে যায়। কাঙুকে নিজের হাত এগিয়ে দেয়, কিন্তু কাঙু ওর হাত ধরতে গিয়ে এখানে সোইন নিজেও একটু হলে পড়ে যাচ্ছিল।
কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্যারাসাইট বেরিয়ে আসে আর এসে এখানে সোইন আর কাঙু দুজনকেই রক্ষা করে। নিজে প্রাণে বেঁচে যাওয়ার পরও কাঙু চিৎকার করে কাঁদছিল, কারণটা হয়তো ওর বোন। তারপর আমরা লিড পুলিশ অফিসার মিস চইকে দেখি, যে এখানে জানতে পেরে যায় যে সোইন হচ্ছে একজন প্যারাসাইট। এরপরে কি করবে উনি। পরের সিনে আমরা লিড পুলিশ অফিসার মিস চই আর ওর হাজব্যান্ডকে দেখি। তো এই ঘটনাটা অনেক আগের। তখন ওরা দুজনে একসাথে শপিং করতে গেছিল, কিন্তু বিলটা না আনার কারণে উনি ভেতরে গেলে ওনার স্বামী গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে আর তখনই প্যারাসাইট আক্রমিত হয়। তো উনি নিজে সংক্রমিত হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক লোকের ওপর অ্যাটাক করতে শুরু করে। মিস চই কিছু বুঝে ওঠার আগেই এই শপিং মলের মধ্যে হামলা চালু হয়ে যায়। নিজের স্বামীকে যখন আটকাতে যায় তখন ওর স্বামী নিজের কানটা কেটে দেয়। এখানে মিস চইয়ের কানটা কেটে যায়। এরপর উনি চেষ্টা করে যাতে মলের সকলকে উদ্ধার করা যায়। একটি ছোট বাচ্চা মেয়ের সমেত আরও সকলকে উদ্ধার করার একটা সুন্দর প্ল্যান ভাবে। এরপর অ্যাসিড জাতীয় কোনো একটু নিয়ে এখানে ওনার হাজব্যান্ডের ওপর অ্যাটাক করে, যার ফলে ওনার হাজব্যান্ডের মুখটা জ্বলে যায়। নিজের স্বামীকে চোখের সামনে তড়পাতে দেখে, এক প্রকারে জম্বি আকারে নিজের স্বামীকে দেখতে পায়। এই দৃশ্যটা অত্যন্ত মর্মান্তিক ছিল। তারপরে উনি যখন ঘুম ঘোর থেকে ওঠে তখন এটা বর্তমান সময়। তো যখন এই সংক্রমণ করে তখন তার রূপ ভয়ঙ্কর হয়। এরপরে আমরা একটা ঘটনা দেখি যেখানে একটি খালি রাস্তা দেখানো হয়। এখানে আপাতত কাঙু আর সোইন লুকিয়ে রয়েছে। তো সোইনের জন্য কিছু টুথব্রাশ কেনার জন্য যায়। সোইনকে কিছুদিন লুকিয়ে থাকতে বলে তোমাকে কি বলে ডাকবো জানি না, তোমার সাথে কিভাবে কথা বলবো, তোমার ভেতরে যিনি আছেন তিনি কি আদেও সারা শব্দ দেবেন? তা তুমি বলছিলে তোমার বাবার কথা, তোমার বাবার ব্যাপারে তুমি তো কাউকে বিশ্বাস করতে পারো না, আর কেউ আছে যাকে বিশ্বাস করতে পারো? তখন সোইন বলে আমার বাবা যখন অ্যাবিউজ করেছিল তখন একজন ডিটেকটিভ চেওলমিন আমাকে বাঁচিয়েছিল, ওনাকে আমি একটু বিশ্বাস করতে পারি। কিন্তু এখানে বারবার করে কাঙু বলে দেয় তুমি যেন দেখো আমার মতন ঠকে যেও না, আমি তোমাকে বারবার বলছি। তো এখানে কাঙুয়ের কথা শুনে সোইন বলে না না উনি এরকম কিছু নয়। তখন কাঙু বলে উনি যখন পুলিশের ভদ্রলোক তাহলে ওনাকে আমরা চার্চের ব্যাপারে জানিয়ে রাখি। এবার ওরা কি করে, চার্চের ব্যাপারে এখানে ডিটেকটিভ চেওলমিনকে বলে দেয়, কিন্তু নিজেদের নাম স্বীকার করে না। ওরা এখানে এসটিডি বুথ থেকে ফোন করে শুধু বলে দেয় যে চার্চে অনেক মনস্টার রয়েছে। এবার এটা শোনার পর চেওলমিন চিন্তায় পড়ে যায়। ডিটেকটিভ চেওলমিন ওই ছেলেটির নাম জানার চেষ্টা করেছিল, কিন্তু কাঙু নিজের নাম না বলে ফোনটা কেটে দেয়। এরপর ওর শপিং মলে ফোন করে দেয় যেখানে সোইন কাজ করত, বলে দেয় যে আজও কাজে যেতে পারবে না কারণ ওর শরীর খারাপ। এরপর এখানে সোইন বলে তুমি বেশ ভালোই মিথ্যে বলো। এবার চেওলমিন জায়গাটা খুঁজে দেখে যে চার্চটা কোথায়। এরপর এখানে যে পুলিশ অফিসারটাকে বলে, পুলিশ অফিসারটা বলে আমি ব্যাপারটা সামলে নিচ্ছি, কিন্তু চেওলমিন বলে না এটা আমার ওপরই ছেড়ে দাও। এই পুলিশ অফিসারটা একটু সন্দেহভাজন ছিল। তারপর ডিটেকটিভ চেওলমিন এখানে পুলিশ অফিসার মিস চইয়ের সাথে কথা বলতে যায়। মিস চই বলে আচ্ছা আপনি এই মেয়েটিকে চিনতেন, সোইন আপনার সাথে ক্লোজ রিলেশনশিপ ছিল। শুনে সঙ্গে সঙ্গে ডিটেকটিভ চেওলমিন বলে হ্যাঁ আমি ওর চুল টেস্টের জন্য পাঠিয়েছি, রিপোর্ট আসলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে মিস চই জানতে পারে যে ওই চার্চের কথাটা। তখন ওরা সকলে মিলে ঠিক করে চার্চে ওরা অ্যাটাক করবে, আজকে অপারেশন ক্লিয়ার করতেই হবে। তো সঙ্গে সঙ্গে পুলিশের টিমেরা বেরিয়ে পড়ে ওই চার্চের উদ্দেশ্যে। এবার চার্চের চারপাশে ড্রোন ক্যামেরা দিয়ে প্রথমে দেখা হয় যে ওর আশেপাশে কেউ ছিল না। তারপর পুলিশ ভেতরে ঢোকার চেষ্টা করে। এবার যে কিনটাকে ওরা আটকে রেখেছিল তাকে বলে যে তুমি যদি কাউকে আশেপাশে দেখতে পাও তাহলে এই বোতামটা টিপবে। ডিটেকটিভ চেওলমিন বলে যদি মিথ্যে বলে তাহলে, তো ওই বলে যে হ্যাঁ বলতেই পারে, তার জন্য আমাদের অপারেশনটা ভেতরে গিয়ে করতে হবে। এবার পুলিশের দলের সকলে এখানে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পর যখন সকলে উদ্ধার করে দেখে লাশের পাহাড় হয়ে রয়েছে। দেখে মিস চই বুঝতে পারে যে ঘটনাটা একদিন দুদিনের নয়, দীর্ঘদিন ধরে এখানে মৃত্যুর খেলা চলছে। এবার চেওলমিন কিছু একটা এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে যে সত্যি কি এরকম কিছু। তখনই ওনার দেওয়া চাবির রিংটা চোখে পড়ে যেটা উনি সোইনকে দিয়েছিল। তো উনি বুঝতে পারে যে সোইন এখানে এসেছিল। এবার ওই চাবিটা উনি নিজে লুকিয়ে নেয়। ওনাকে কিছু একটা লোকাতে দেখতে মিস চই দেখে নেয়। মিস চই এবার ওনাকে সন্দেহ করতে শুরু করে আর স্পেশালি ওনাকে ফলো করতেও শুরু করে।
তারপর এখানে রিপোর্ট প্রকাশ করা হয়, সেখানে পুলিশরা জানায় যে 500টা ডেড বডি পাওয়া গেছে, সকলকে মাঝখান থেকে কাটা। আর এই হিউগজুগ বলে লোকটারই চার্জ, যে 42 বছর বয়সী প্যাস্টার। তো এর ওয়াইফ দুজনেই এখানে নিখোঁজ। এর বাড়ি থেকে এটাই আমরা জানতে পেরেছি। তো মিস চই বুঝে যায় যে এরা আর কি প্যারাসাইট হয়ে গেছে। তারপর এখানে মিস চই কথায় কথায় জিজ্ঞেস করে যে আমরা তাহলে এখানে চিরুনি তল্লাশি চালাবো, কি বলেন ডিটেকটিভ চিয়লমিন? তো কে আমাকে রিপোর্টে সাহায্য করবে? কিন্তু চিয়লমিনের ওপর হঠাৎ করে মিস চই একটু অবিশ্বাস করতে লাগে আর খবর নিতে থাকে। তারপরে আমরা ডিটেকটিভ চিয়লমিনের জুনিয়র পুলিশ অফিসারকে দেখি, যে এখানে নিজের মেয়ের সাথে ফোনে গল্প করছিল তার মেয়ে ভালো রেজাল্ট করার জন্য। তারপর তাকে একটা ফাঁকা জায়গায় আসতে দেখি, যেটা অনেকটা ওয়্যার হাউসের মতন ছিল আর প্রত্যন্ত ফাঁকা ছিল। এবার দেখি ওই ডিটেকটিভ পুলিশ অফিসারটা এখানেই প্যারাসাইটদের সাথে যুক্ত ছিল, প্যারাসাইটদেরকে সঠিক সময় লুকিয়ে রাখার জন্য এ সাহায্য করেছিল। আর এখানে হিউগজুগ বলে যে প্যাস্টার ছিল, মানে যে উপদেষ্টা ছিল, সে এখানে ওকে ধন্যবাদ জানায়। আর এও জানায় যে যাকে দিয়ে আমাদের ওপর জাল ফেলা হচ্ছে ওই লোকটিকে এবার শেষ করে ফেলতে হবে। এবার এখানে জুনিয়র পুলিশ অফিসারটা বলে যে আমাদের দলের লোকেদের কাছে বিশ্বাসঘাতকতার কোনো মূল্য নেই, আমরা বিশ্বাসঘাতকদের শেষ করে ফেলি। জুনিয়র পুলিশ অফিসারটা সেটাই করে যেটা ওকে বলে। এরপর আমরা কাঙ্গুকে দেখি, ওরা নিউজে দেখে যে এখন ওই প্যারাসাইটের ব্যাপারটা খবরে ছড়িয়ে দেওয়া হয়নি। ঠিক সেই মুহূর্তে চিয়লমিন এখানে সোইনকে ফোন করে, সোইনকে ফোন করে দেখা করার কথা বলে। সোইন বলে আমি একটু পরে জানাচ্ছি। এরপর কাঙ্গুর সাথে আলোচনা করে ওরা একটা ফাঁকা অ্যামিউজিং পার্কের কথা বলে, সেই ফাঁকা জায়গাটা তুমি দেখা করতে পারো, কিন্তু ভেবে দেখো উনি বিশ্বাসযোগ্য তো? বারবার করে কিন্তু কাঙ্গু এই কথাটা বলে। এরপর ওরা পার্কের কথাটা চিয়লমিনকে জানিয়ে দেয়। চিয়লমিন একা একটা বন্দুক নিয়ে বেরিয়ে যায়। ওকে বেরিয়ে যেতে দেখে এখানে মিস চই ওর পিছু নেয়। তো সেটা চিয়লমিন জানতো না। এদিকে সোইন ওখানে পৌঁছে যায় আর সাথে থাকে কাঙ্গু। ওরা দুজনে গল্প করতে করতে ওখানে তো যাচ্ছিলই। চিয়লমিন ওর জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। চিয়লমিনের এখানে আমরা দেখি জুনিয়র ওই পুলিশ অফিসারটাকে, যার কাছে এখানে মিস চইয়ের ফোন যায়। মিস চই জানায় ওই স্থানে আসার জন্য, যেখানে আরও একজন প্যারাসাইটকে পাওয়া গেছে। এবার কাঙ্গু ওর সাথে কথা বলতে বলতে বলে যে তুমি জানো এই পার্কে একটা স্টুপিড রুমার উঠেছিল যে এখানে মৃতদেহ আছে, কিন্তু এরকম কিছুই নয়, ছোটবেলায় আমি এখানে অনেক আসতাম। তো এই ব্যাপারে সোইন বলে আমি কোনো দিন আসিনি। তারপর ওদের চিয়লমিনের সাথে দেখা হয়। চিয়লমিন এখানে সোইনের সাথে একা কথা বলতে চায়। ডিটেকটিভ এবার সোইনকে আলাদা করে জিজ্ঞেস করে তুমি কোনো প্রবলেমের মধ্যে ফেসে যাওনি তো? এই চাবি রিংটা আমি খুঁজে পেয়েছি, চার্চে পেয়েছি, তুমি ওখানে কি করছিলে? সোইন বলে না, আপনি যেটা ভাবছেন সেরকম কিছু নয়। ডিটেকটিভ ভাবে এই ছেলেটা হয়তো ওকে কোনো বিপদে ফেলার চেষ্টা করছে। এইদিকে ওকে হঠাৎ করে ওখানে মিস চই চলে আসে। মিস চইয়ের সাথে ওই কিনটাও থাকে, যেখানে ওদের প্যারাসাইট খুঁজতে হেল্প করে। তো এখানে মিস চই টিমের আরও লোকেদেরকে ডেকে নেয় আর একাই প্রথমে চলে যায়। এবার ওখানে পৌঁছানোর সাথে সাথে যেহেতু আরেকজন কিন ছিল, তাই কানের মধ্যে বীভৎস আওয়াজ হতে থাকে সোইনের। সোইন আর কাঙ্গু পালাতে গেলে এখানে কাঙ্গুয়ের গলা টেপে ধরে ওকে মারার চেষ্টা করে। আর তাই করতে করতে মিস চইও ওখানে চলে আসে। মিস চই এখানে শটগান নিয়ে রেডি থাকে। তারপরে টিমের বাকি পুলিশরাও চলে আসে। এবার বুঝতে পারে এরা দুজন বিপদে পড়ে গেছে। কাঙ্গু আর সোইন দুজনে পালিয়ে ওই ওয়্যার হাউসের ভেতরে ঢুকে যায়, যেখানে পুরনো আর কি একটা স্ক্যারি হাউস বানানো ছিল। এবার ওদের পেছন পেছন মিস চইও চলে যায়। পুলিশের বাকি দলের লোকেরাও চলে আসে। জুনিয়র সেই পুলিশ অফিসারটি সেই ছুরিটা বের করে, যেটা ওকে প্যাস্টার হিউগজু দিয়েছিল। এদিকে এখানে মিস চই ভাবতেও পারছে না ওর সাথে কি হতে চলেছে। মিস চই ভেতরে ঢুকে বন্দুক তাক করে থাকে। হঠাৎ করেই আমরা এখানে দেখি সোইন আবার প্যারাসাইটে পরিণত হয়েছে। কাঙ্গুকেও পালাতে বলে। এবার এখানে মিস চইয়ের ধ্যান হাটিয়ে দিয়ে ও এখান থেকে পালাবার চেষ্টা করে। এবার চারিদিক থেকে পুলিশ ঘিরে নিয়েছে, কিভাবে কি করবে। কাঙ্গু যে কোনোভাবেই হোক পিছনের রাস্তা থেকে পালিয়ে যায়। আর ওই জুনিয়র ডিটেকটিভ পুলিশ অফিসারটা যে এখানে কিনটা ছিল, তাকে একটা অদ্ভুত পোশাক পরে নিজে লুকিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। মিস চই ভেতরে অপারেশনে ব্যস্ত আছে, তাই বাইরের বিষয়ে উনি কিছুই টের পায় না। এবার সকল পুলিশরা যখন এদিকে সোইনকে চারিদিক থেকে ঘিরে নেয়, সোইন তখন ওই স্থানে ধরা পড়ে যায়। আর ওপর থেকে কাঙ্গু দেখতে থাকে যে কি করে পুলিশ অফিসার নিজের টিমের সাথে বেইমানি করছে, ও এখানে কী তারপরে সোইন যখন ধরা পড়ে যায় তখন ওর ভেতর থেকে প্যারাসাইটটা চলে যায় আর ওখানে বেহুশ হয়ে পড়ে যায়। এদিকে ওই কিনটাকে মেরে ফেলে ওই পুলিশ অফিসার, বলে তুই বেইমানি করবি আমাদের জাতির সাথে,
বাঁচাতে পারবি না। ও আসলে এখানে চায় না যে পুলিশের হাতে কোনো কিন থাকুক আর বাকি প্যারাসাইটরা ধরা পড়ে যাক। এদিকে বারবার করে ডিটেকটিভ চলমিন রিকোয়েস্ট করে যে সোইনকে না মারার জন্য, কারণ ও প্যারাসাইট নয়, কিন্তু পুলিশ কোনো কথা শোনে না, বিশেষত মিস চই। এবার মিস চই বাইরে গিয়ে যখন দেখে যে ওই কিনটা মারা গেছে, ওই কিনটা আসলে ওর হাজব্যান্ডের বডি ছিল। যতই হোক হাজব্যান্ড তো, ওর প্রচণ্ড খারাপ লাগে আর রাগ হয়। এবার ও ভেতরে গিয়ে ওই মুখোশটা নিয়ে যায়। এদিকে কাঙু বুঝতে পারে না ও কোন পথে যাবে, তারপরও যে কোনোভাবেই হোক পালায়। চিয়লমিনকে সরিয়ে দেওয়া হয়। ডিটেকটিভ চিয়লমিন যে আসল দোষী নয়, আসল দোষীকে বুঝতেই পারে না মিস চই। মিস চই এবার এসে সঙ্গে সঙ্গে সোইনের মুখের মধ্যে ওই মুখোশটা পরিয়ে দেয়। পুলিশের দলবল সোইনকে নিজেদের সঙ্গে করে নিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই গ্রে হেডকোয়ার্টার থেকে অফিসাররা এসে কথা বলছে, যেখানে মেনলি কথা বলা হচ্ছে সোইনের ব্যাপারে। কিন্তু সোইনের ব্যাপারে সাচ্চা কোনো প্রুফ এখানে মিস চই দিতে পারেনি, যে কারণে ডিটেকটিভ চিয়লমিন প্রতিবাদ করে বলে ওঠে যে মেয়েটা কিন্তু পুরোপুরি প্যারাসাইট নয়, আপনি ওকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। তো এরপরও টেস্ট রিপোর্ট সামনে আনা হয়। টেস্ট রিপোর্টও উল্টোপাল্টা কিছু পাওয়া যায়নি, যে ও হিউম্যান এই মুহূর্তে এটাই প্রুভ করছে। কিন্তু কোনোভাবে মিস চই বিশ্বাস করতে চায় না, বলে ও কোনো নতুন ভ্যারিয়েন্ট হতে পারে, আমরা এই মুহূর্তে ওকে বিশ্বাস করতে পারছি না। ডিটেকটিভ চিয়লমিন প্রচণ্ডভাবে উৎসাহিত হয়ে যায়, রেগেও যায়। এবার মিস চইয়ের সাথে কি করে পাঙ্গা নেবে। এবার গ্রে হেডকোয়ার্টার থেকে আদেশ দেওয়া হয় যে ওরা যেন সোইনকে এখানে এনে দেয়, মানে গ্রে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে। এটা শোনার পর ডিটেকটিভ চিয়লমিন আরও চিন্তিত হয়ে পড়ে। এই আসল বিষয় সবটাই ওর জুনিয়র উনসিয়ক সব চুপচাপ শুনছিল। মিস চই একটা ক্রূর হাসি দেয়, যেন উনি যুদ্ধে জিতে গেছে। রোগটা ছিল ওনার এক্স্যাক্টলি চিয়লমিনের দিকে, যে চিয়লমিন হয়তো পারবে না। চিয়লমিন এরপর রেগে যায় আর নিজের ওপর ঘেন্না লাগে। একটা নিরপরাধ মেয়ে এখানে আঘাত পাচ্ছে, অকারণে শাস্তি পাচ্ছে। তারপর আমরা এখানে দেখি বিভিন্ন পুলিশদেরকে, যারা এখানে সোইনের ওপর নজর রেখেছিল, ওর পালস রেট কতটা, হার্ট রেট কতটা, এই সব নিয়ে। এরপর আমরা দেখি এখানে সোইনকে। সোইন এখানে যখন মাস্ক পরেছিল ও ঘুমের মধ্যে ছিল। ঘুম যখন ভাঙে তখন ও ভিতরের আমিকে দেখতে পাই। এটাই হচ্ছে সেই হেটি, যাকে এখানে কাঙু নাম দিয়েছিল হেটি, মানে যার সাথে ওর এক্স্যাক্ট লড়াই চলছে। সে চায় যে সে যেন সোইনের সাথে মিলে যেতে পারে। তো এবার সোইনের ব্রেনকে পুরোপুরি নিজের কবজায় নিয়ে নিতে পারলেই সোইন আর কোনোভাবেই মানুষ থাকবে না। হঠাৎ করে ওর হার্ট রেট আর পালস রেট বেড়েও যায়, কিন্তু এরা ভাবে হয়তো কোনো স্বপ্ন দেখেছে। এবার ডিটেকটিভ চিয়লমিন ভাবে কিছু একটা ওকে করতেই হবে, কারণ খুব শীঘ্রই ওকে গ্রের হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হবে। এভাবেই হোক সোইনকে নিজের বশে আনতে হবে। এবার সোইনের অতীতকে দেখানো হয়, যেদিন ওর বাবা ওকে এখান থেকে জেলে পাঠিয়েছিল, ওর উপর অকথ্য অত্যাচার করতো। ওই ছোট্ট মেয়েটিকে সবাই মনস্টারের মতন তাকিয়ে দেখছিল, এটাই ভাবছিল যে এইটুকু মেয়ে কী করে নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে। ওই জায়গা থেকে কিন্তু চিয়লমিন ওকে বের করে এনেছিল। এবার চিয়লমিনের সাথে বাকি দুজন জুনিয়র পুলিশ অফিসার কাঙুর ব্যাপারে খোঁজ এনে দেয়। কাঙুর ব্যাপারে উনি জানতে চাইছিলেন, তো কাঙুর ব্যাপারে সবটাই এনে দেয়। ছোট বোন প্যারাসাইট আক্রমণে মারা গেছে আর বড় বোন আক্রান্ত। এটা শোনার পর সঙ্গে সঙ্গেই ডিটেকটিভ চিয়লমিন বলে আমি একটু আসছি। উনি বুঝতে পারে ওনার হাতে বেশি সময় নেই। এদিকে কাঙু এখান থেকে পালানোর চেষ্টা করছে অন্য শহরে, কিন্তু বারবার নিউজ চেক করে যে প্যারাসাইটের ব্যাপারে কোনো খবর এখনও নিউজে দেওয়া হয়নি। বাসের টিকিট কেটে অন্য শহরে চলে যাওয়ার জন্য নিশ্চিন্তে শুয়ে পড়ে, কিন্তু বাসের মধ্যেই ওকে অ্যারেস্ট করে নেয় ডিটেকটিভ চিয়লমিন। নিজের সাথে হ্যান্ডকাপ পরিয়ে নিজের গাড়িতে নিয়ে আসে। কাঙুকে বলে যে তোমার ব্যাপারে আমি সবই জেনে গেছি, এবার তুমি চুপচাপ তোমার আর সোইনের ব্যাপারে সবটা বলো, আমি সবটা শুনতে চাই। এবার কাঙু বলে যে তুমি পুলিশ হিসেবে কি আমাদের হেল্প করতে চাও, নাকি তুমি আমাদের ঝামেলা বাড়াতে চাও। তো এখানে কাঙুকে চিয়লমিন বলে তুমি বিশ্বাস করো। এবার এখানে কাঙু চিয়লমিনকে ওই লোকটার ব্যাপারে বলে, সে হচ্ছে জুনিয়র উনসিয়ক। বলে এ কিন্তু আসলে পুলিশ নয়, এ একটা মনস্টার। এটা শোনার পর ডিটেকটিভ চিয়লমিনের হজম করতে একটু অসুবিধা হয়। এরকে ডিটেকটিভ চিয়লমিনের ব্যাপারে এখানে ফোন করতে দেখে আমরা জুনিয়র উনসিয়ককে। উনসিয়ক এখানে ফোনে পেস্টার হিউকচুককে বলে যে 39 নম্বর রাস্তা দিয়ে ওরা যাচ্ছে। পেস্টর হিউকচু এখানে রেডি ছিল। এই জায়গাটায় ও মার্ক করে দেয় যে এখানে এক্স্যাক্টলি প্যারাসাইটদের বসবাস, সেরকমটা আগেও আমরা দেখেছি এই সাইনটা। এরপর হিউকচু বেরিয়ে পড়ে।
তারপরে সিনে আমরা আবারও সোইনকে দেখি, ওর মস্তিষ্কের মধ্যে তখনও লড়াই চলছে। সোইন এখানে বলতে থাকে ওর ভেতরের হেটিকে যে এটা হচ্ছে আমার মা, যে নিজের সদ্য জন্মপ্রাপ্ত ছেলেকে নিয়ে কত আনন্দিত ছিল। আমি তার প্রথম সন্তান, তবু সে আমাকে অবহেলা করে গেছে। কেন করেছে? আমাকে দেখে সে যেন ভূত দেখার মতন চমকে উঠেছে। হাতে কিছু টাকা দিয়ে বলেছে আমি যেন তার জীবনে আর কখনো না আসি। কেন এমনটা করেছিল? এটা শোনার পর ওর ভেতরের হেটি বলে তোমার মা আসলে তোমার খারাপ স্মৃতিটা রাখতে চায়নি। তোমার বাবা তার উপরেও অত্যাচার করতো, তো তুমি তার সামনে এলেই ওনার খারাপ স্মৃতিগুলো মনে পড়ে যেত। সে কারণে উনি তোমাকে সরিয়ে দিতে চেয়েছে। এরপর সোইন আরও ঝামেলা করতে থাকে। এদিকে ডিটেকটিভ চিয়লমিন কাঙুর মুখে সবটা শুনে অবাক হয়ে যায় যে তুমি বলতে চাইছো তার মানে সোইন পুরোপুরি প্যারাসাইটে আক্রান্ত হয়নি, মানে ওর ভেতরটা এখনও মনস্টারে পরিপূর্ণ হয়নি। কাঙু বলছে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, ওর ভেতরে সোইন এখনও রয়েছে। সোইন যেরকমটা সেরকমই, ওর মস্তিষ্ককে পুরোপুরি খেয়ে নেয়নি। এবার কাঙুকে চিয়লমিন ছেড়ে দেয়, বলে তোমার কাছে দুটো রাস্তা আছে, এক তুমি এই মুহূর্তে পালিয়ে যেতে পারো, আর এক তুমি আমাকে হেল্প করতে পারো এখানে সোইনকে উদ্ধার করার জন্য। তো অবশ্যই কাঙু এসব ঝামেলার মধ্যে আর পড়তে চাইছিল না, তাই জন্য কাঙু ভাবে আমার এখান থেকে পালিয়ে যাওয়াই ঠিক হবে। ডিটেকটিভ চিয়লমিন ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাঙু বলে না আমি ঝামেলায় জড়িয়ে কি পাবো। তখন এখানে ডিটেকটিভ চিয়লমিন বলে আমি তোমাকে ঝামেলা থেকে উদ্ধার করব, আমি নিজে তোমাকে উদ্ধার করবই, প্রমিস করছি, তোমার বেল করিয়ে দেবো আর তোমাকে সুন্দর একটা জীবন এনে দেবো, তুমি শুধু সোইনকে ছাড়াতে আমাকে হেল্প করো। এরপর কাঙু কিছুতেই মানে না, ওখান থেকে চলে যায়। চলে যেতে দেখে চিয়লমিন ওকে আজে বাজে বলে যে তুমি একটা কাওয়ার্ড, ওই জন্য আগের দল থেকে তোমায় বের করে দিয়েছে। এবার নিজের ইগোতে হার্ট হওয়ায় কাঙু আবার ফিরে আসে ওকে হেল্প করার জন্য। এবার চিয়লমিনের কথা অনুযায়ী, প্ল্যান অনুযায়ী ও চলতে থাকে। ওকে বলা হয় যে ওদের ডিপার্টমেন্ট 1 মাস আগেই সমস্ত গ্রেড টিমরা এসেছে, তাই কেউ কারোর মুখ ভালো মতো চেনে না। ওকে এখানে যেতে হবে, আগে যারা এখানে কন্ট্রোল রুমে ছিল কন্ট্রোল রুমের কোনো একজনকে আক্রান্ত করতে হবে। চিয়লমিনের দেওয়া চিলি স্প্রেটা এখানে কাঙু প্রথমে নিতে চাইছিল না, কিন্তু সেটাই ওর দরকারে কাজে লাগে। ওই পুলিশ অফিসারের মুখে ওটা ছিটিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায় ওর ড্রেস পরে। এবার স্বাভাবিকভাবেই ওরকমভাবে মাস্ক পরা ড্রেস পরে ওকে কেউ চিনতে পারে না। এবার ওই গাড়িটার দিকে চলে যায় যেখানে সোইনকে আটকে রাখা হয়েছিল। ইশারায় চিয়লমিন ওকে বারবার ইশারা করতে থাকে যে কাজটা ঠিকঠাকভাবে পরিপূর্ণ করো। কন্ট্রোল রুমে ঢোকার পর যে ডিউটিতে ছিল তাকেও দেখে। এবার সেই লোকটা ওকে দেখে জিজ্ঞেস করে যে এই যে শোনো, আজকে রাত্রিরের খাবার কেমন হয়েছে? কাঙু এখানে মুখে কিছু বলে না, ইশারায় শুধু বলে খাবার খুব ভালো হয়েছে। তো ওই পুলিশ অফিসারটা আরও জিজ্ঞেস করে কোন বিল্ডিংয়ে খাবার দেওয়া হচ্ছে। কাঙু সেটাও ইশারায় দেখিয়ে দেয়। যখনই ও রিমোটটা নিতে যাবে গাড়ির, ঠিক সেই মুহূর্তে ওখানে মিস চই চলে আসে। মিস চই সন্দেহবশত ওই রিমোটটা নিজের হাতে নিয়ে নেয়। অর্থাৎ ও কোনোভাবেই সোইনকে এবার আর উদ্ধার করতে পারবে না, বরং এখানে কাঙুকে সোইনের সাথে একই গাড়িতে যেতে বলে। এবার গাড়ি ছেড়ে দেওয়া হয়। চিয়লমিনের মাথাটা খারাপ হয়ে যায়। ডিটেকটিভ চিয়লমিন ভাবে আমাকেও সঙ্গে যেতে হবে। এবার ডিটেকটিভ চিয়লমিনও যায়, ওর সাথে ওর জুনিয়র উনসিয়কও গাড়িতে ওঠে। ডিটেকটিভ চিয়লমিন একটু তো ভয় পায় উনসিয়ককে দেখে, কিন্তু উনসিয়কের সামনেও স্বাভাবিক থাকে। এদিকে কাঙু নিজের মুখের মাস্কটা খুলে সোইনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সোইনের তখনও জ্ঞান ছিল না। রাস্তায় যেতে যেতে চিয়লমিন এখানে ওর জুনিয়র উনসিয়ককে জিজ্ঞেস করে যে তুমি যেন কোন চার্চে যেতে আর কেন যেতে, এসব তুমি বিশ্বাস করো? এবার উনসিয়ক বলে যে তুমি বিশ্বাস করবে না, ওই চার্চটা কিন্তু দারুণ, যদি কখনো সম্ভব হয় তোমাকে সব বলবো। এরপর ও রাস্তায় যেতে থাকে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে রাস্তার মধ্যে জ্যাম হয়ে যায়। এবার একটা জায়গায় গিয়ে ব্রিজের মধ্যে গাড়িগুলো সব দাঁড়িয়ে পড়ে। এখানে কিন্তু নিশ্চয়ই লিড পুলিশ অফিসার বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে, তাই ও বাকি পুলিশদেরকে বলে তোমরা সামনে এগিয়ে গিয়ে দেখো। এবার সিটিজেন যারা ছিল গাড়িতে তারা অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে একটা প্যারাসাইট আক্রমণ করে দেয়। এবার পুলিশ বুঝতে পারে যে এমার্জেন্সি, সঙ্গে সঙ্গে ওরা এখানে বলে। এবার নিশ্চয়ই চলে যায় হেল্পের জন্য। এবার শুরু হয়ে যায় খতরনাক লড়াই, প্যারাসাইট ভার্সেস পুলিশের, যেখানে নর্মাল সিটিজেনরাও অনেকভাবে আক্রান্ত হতে থাকে। চারিদিক থেকে প্যারাসাইটরা আক্রমণ করতে থাকে। নিশ্চয়ও রেডি ছিল। এবার এই সুযোগ বুঝে কাঙু সোইনকে ছাড়াবার চেষ্টা করে। ডিটেকটিভ চিয়লমিনও গাড়ি থেকে নেমে পড়ে। এবার আরেকটি মেয়েকে আমরা দেখতে পাই। এরা সকলেই কিন্তু প্যারাসাইট ছিল। এরা সকলে পুলিশের সাথে খতরনাক লড়াইয়ে যেয়ে পড়ে। এবার যে গাড়িতে সোইন ছিল সেই গাড়িতে সোইনকে নেওয়ার জন্য একজন প্যারাসাইট চলে যায়, আর সেই প্যারাসাইটের সাথে মিস চইয়ের খতরনাক লড়াই চলতে থাকে। গাড়ির দরজা ভেঙে এখানে কাঙু ভাবে আমি দেখি একবার কি হচ্ছে। দরজা খুলে দেখে যে এখানে অবস্থা ভয়ঙ্কর। এবার ও সঙ্গে সঙ্গে মিস চইয়ের কাছ থেকে ওই রিমোটটা নিয়ে নেয়। এবার ও রিমোট নেওয়ার সঙ্গে সঙ্গে মিস চইয়ের জ্ঞান ফিরে আসে। মিস চই ওকে
ওকেও গুলি করতে যায়। এদিকে প্যারাসাইটরা নিজেদেরকে বাঁচাবার জন্য খতরনাক পদক্ষেপ নেয়, একটা গাড়ি নিয়ে মিস চৈতের দিকে ছুঁড়ে মারে। মিস চৈরাও নিজেদের প্রাণে বাঁচাবার জন্য ওখান থেকে পালাবার চেষ্টা করে, সাথে অবশ্যই লড়াইও চলছিল। এবার মিস চৈ কোনোভাবেই সোইনকে নিয়ে যেতে দেবে না। আর এখানে কাঙু ওর মুখের মাস্কটা খুলতে চায়, কি করবে? তখনও কিন্তু সেই মুহূর্তে সোইনের সাথে কাঙুর ওর ভেতরের ওই আত্মার কথা হচ্ছে। হেইডি ওকে বলে যে ঠিক আছে, তোমাকে যেতে হবে, আমি বুঝতে পারছি, কারণ ডিটেকটিভ চিয়লমিন ওর জন্য অনেক কিছু ছিল, শুধুমাত্র চিয়লমিনের জন্য ওর জীবনে আরেকবার ফিরে যাওয়া উচিত। যেই মুহূর্তে এখানে কাঙু মাস্কটা খোলে তখনই সঙ্গে সঙ্গে সোইনের জ্ঞান ফিরে আসে। সোইনকে নিয়েও পালাতে থাকে। সোইন যাওয়ার আগে শেষবারের মতন ডিটেকটিভ চিয়লমিনকে দেখতে পায়। চিয়লমিনও দেখে যে যাক সোইন ছাড়া পেয়ে গেছে। ও একটা গাড়ি নিয়ে কাঙু এখানে সোইনকে নিয়ে পালিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে ডিটেকটিভ চিয়লমিন আর উনসিয়কও সোইন আর কাঙুর গাড়ির পেছনে ধাওয়া করে। এবার রাস্তায় যেতে যেতে কাঙু সবটা বলে যে তোমার পুলিশ অফিসারের জুনিয়র উনসিয়ক সেই হচ্ছে আসল মনস্টার। তো এটা শোনার পর সোইন ভয় পেয়ে যায়, বলে কি বলছোটা কি? তার মানে পুলিশ অফিসার স্যার এখন বিপদে রয়েছে। এবার রাস্তায় যেতে যেতে হঠাৎ করে উনসিয়ক অন্য রাস্তায় চলে যায়। জুনিয়র উনসিয়ককে অন্য রাস্তায় যেতে দেখে এখানে ডিটেকটিভ জিজ্ঞেস করে, আর এখানে সোইন গাড়ি থেকে নেমে বুঝতে পারে ওর স্যারের বিপদ হতে চলেছে। জুনিয়র উনসিয়ক বলে, স্যার আপনি এতক্ষণ চার্চের ব্যাপারে বলছিলেন না, আসুন আপনাকে সব বলি। গাড়ি থেকে নেমে ওরা বলতে থাকে। এবার ডিটেকটিভ চিয়লমিন জিজ্ঞেস করে যে তুমি এরকম অদ্ভুত বিহেভিয়ার করছো কেন? তোমাকে আমার সেই চেনা মানুষ লাগছে না। জুনিয়র উনসিয়ক বলে, আমরা পুলিশরা কি পাই, কোনো সময় একটু নর্মাল প্রেজ অবধি পাই না, মানে আমাদেরকে সবসময় নিজেদেরকে ছেলেমেয়েদের সামনে হীনমন্যতায় ভুগতে হয়। তুমি বিশ্বাস করো, আমি ওই চার্চে যাওয়ার পর থেকে আমার নতুন দরজা খুলে গেছে। আমি বলছি তুমিও আমাদের দলে চলে আসো, তোমার দারুণ মজা হবে। এবার যে মুহূর্তে ডিটেকটিভ চিয়লমিন বলে দেয় তাই জন্যই তুমি হান্টিং ডগকে মেরে ফেলেছো তাই না, ঠিক সেই মুহূর্তে ওখান থেকে পেস্টর হিউগজু চলে আসে। হিউগজু এসে সঙ্গে সঙ্গে মুন্ডুটা কেটে দেয় ডিটেকটিভ চিয়লমিনের, যে দৃশ্যটা সোইন দেখে নেয়। এবার সোইনও এখানে প্যারাসাইটের রূপ নিয়ে নেয়, আর ওর সাথে এখানে ডিটেকটিভ চিয়লমিনের লড়াই চলতে থাকে। ডিটেকটিভ চিয়লমিনের শরীরে তখন আর ডিটেকটিভ চিয়লমিন নেই, ওর শরীরে পেস্টর হিউগজু ঢুকে গেছে। এবার এখানে দেখি জুনিয়র উনসিয়ক ওদের সাথে লড়াই করার চেষ্টা করছে। গাড়ি নিয়ে কাঙু চলে আসে আর সোইনকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর মৃতদেহর মুন্ডু কাটা মুন্ডুটা ডিটেকটিভ চিয়লমিনের পড়ে থাকে। এদিকে মিস চৈ বুঝতে পারে না যে কেন এভাবে সোইনকে নিয়ে পালানো হলো। সোইনের মেন ভেঙে ভেঙে টুকরো হয়ে যায়। কাঙু ওকে সামলানোর চেষ্টা করে, আর এদিকে ডিটেকটিভ চিয়লমিনের কাটা মুন্ডু নিয়ে ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে। এর পরের সিনেই আমরা কাঙুর ছোট বোনকে দেখতে পাই, যে নিজে সবজি চাষ করে নিজে বিক্রি করে টাকা ইনকাম করত। যে লোকটিকে মাল সাপ্লাই করতো সে বলে, তুমি তোমার দিদির চিকিৎসার জন্য কাঙুর ওপর ভরসা করে বসে থেকো না, তুমি তো জানোই ও কেমন, তুমি বরং চিকিৎসার জন্য ব্যবস্থা করো। এবার কাঙুর ছোট বোন বলে, হ্যাঁ আমি দেখছি, ও বলেছে দিদিকে ভালো জায়গায় চিকিৎসা করাবে। এরপর ও রাতে বাড়ি ফেরার সময় কিসিয়ককে ফোন করে। কিসিয়ক বলে যে ওর সাথে নাকি কাঙুয়ের আর কোনো কথা হয়নি, অনেক দিন পর ও ডিএম হয়ে মানে মেসেঞ্জার হয়ে কোথাও বাইরে কাজে গেছে। এবার কাঙুর ছোট বোন বুঝতে পারে না দাদা কোথায় গেছে। এদিকে বাড়ির ভেতর থেকে মেরি ওদের কুকুরটাকে অনেক জোরে জোরে চিৎকার করতে দেখে। এবার এটা দেখেও ভাবে যে বাড়ির ভিতর কেউ আছে। দেখে বড় দিদি আর তার সাথে পেস্টর অর্থাৎ হিউগজু বেরিয়ে আসছে। ও দিদিকে জিজ্ঞেস করে, তোমার তো চিকিৎসা করাবো, কিন্তু তুমি এই লোকটির সাথে কেন? এবার পেস্টর হিউগজু বলে যে আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি, চার্চে গিয়ে আমরা অনেক উন্নতি করছি, তোমার দিদির চিকিৎসা করানোর কথা তোমায় আর ভাবতে হবে না। এরকম বলতে বলতে ও দিদি নিজের মুখটা বদলে ফেলে, যেটা দেখে এখানে কাঙুর বোন ছোট বোন ভয় পেয়ে ওখান থেকে ছুটে পালাতে লাগে। নিজের পোষ্য কুকুরটাকেও ছেড়ে দেয়। এবার লোকাবার জন্য কোনো জায়গা খুঁজে পায় না। একটা খালের সামনে এসে ও টানেল দেখতে পায়। ওই টানেলের মধ্যেও ঢুকে পড়ে, ভাবে যে ওখানে ঢুকে গেলেও সেফ থাকবে। এরপর নিজের ফোন অন করে ও কাঙুকে শেষবারের জন্য মেসেজ করে যে তুমি বাড়িতে ফিরো না। আর ঠিক সেই মুহূর্তে ওকে হত্যা করে ফেলা হয়। কাঙু ছোট বোনের ফোনটাই এখন ব্যবহার করছে। এবার কিসিওকের সাথেও যোগাযোগ করার চেষ্টা করে। কিসিওককে বলে যে আমার বোন তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, আমি কি তোর বাড়িতে কয়েকদিন এখন থাকতে পারি?
পারি? তো বন্ধুটা রাজি হয়ে যায়। কৃষক বলে যে হ্যাঁ চলে, কোনো অসুবিধা নেই। এরপরও গিয়ে দেখে সইন ঠিক আছে কিনা। সইন তখনও যন্ত্রণা ভুলতে পারছে না। কাছের মানুষ ডিটেকটিভ জিয়লমিন যে মারা গেছে সেটাও এখনও মেনে নিতে পারছে না। জামাকাপড় চেঞ্জ করে এবার ওই অ্যাপার্টমেন্টের দিকে যায় যেখানে কৃষক রয়েছে। এদিকে যে কোনোভাবেই হোক কাঙুর বড় বোন জেনে যায় যে ওরা ওই বন্ধুর অ্যাপার্টমেন্টে রয়েছে। ওদের ফোনটা হয়তো ট্যাপ করা ছিল। এদিকে হাই সোসাইটি থেকে গ্রেদের সাথে মিটিং চলছে। হেডকোয়ার্টারের সকলে মিস চইয়ের নামে দোষ দিয়ে দেয় যে মিস চইয়ের জন্য সব কিছু হয়েছে, ওনার এখানে কথা মতনই কাজ করা হয়েছে। তো এখানে মিস চই ভাবতেও পারছে না ডিটেকটিভ জিয়লমিন আসলে একটা মনস্টারে পরিণত হয়েছে। সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়, কারণ রিসেন্টলি কোরিয়ায় একটা ফেস্টিভ্যাল হতে চলেছে। ওখানকার মেয়র এবছরই রিটায়ারমেন্ট হবে। মেয়রের এটা শেষ বছরের উৎসব। এই উৎসবকে ক্যান্সেল করা যাবে না, তার আগেই এই শয়তানগুলোকে দুনিয়া থেকে মিটাতে হবে। এবার এটাকে এই সুযোগে সদ্ব্যবহার করে। এখানে জুনিয়র উনসিওক ডিটেকটিভ জিয়লমিনকে বলে আমি একটা রিপোর্ট পেয়েছি যেটা সইনের ব্যাপারে। তো এরা বুঝে যায় যে সইন হচ্ছে মিউট্যান্ট, ওদের প্রজাতির নয়। এই কথাটা কাঙুর বড় বোনকে ফোন করে জানিয়ে দেয়। এবার উনসিওক বলে যে এই অনুষ্ঠানটা হলে তো আমরা প্রচুর শিকারি পেয়ে যাব নিজেদের হাতে, কিন্তু চিয়লমুকের মুখে সেরকমভাবে হাসি কিছুই থাকে না। এরপর দেখতে দেখতে সইন আর কাঙু ওদের বন্ধু শিয়কের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে যে অ্যাপার্টমেন্টের অ্যাড্রেস দিয়েছিল অ্যাড্রেস খুঁজে ওরা বাড়ির ভেতর ঢুকে পড়ে। বাড়িটা একদম ফাঁকাই ছিল। ওরা ভাবতেও পারছে না ওদের সাথে কিছুক্ষণের মধ্যেই কি হতে চলেছে, কারণ ওদের ফোন অলরেডি ট্যাপ করা ছিল। এই বন্ধুটা আগে স্কুলে মারধর খেত, সে এখন বডি বিল্ডার হয়ে গেছে। এই নিয়েই নিজের আগের গল্প কাঙু করছিল। এবারও বলে যে আমি আমার ওই বন্ধুটার কাছ থেকে কিছু টাকা পয়সা ধার নেবো, আমাদের তো টাকাও কমতি পড়েছে। সইন এবার কমপ্লিটলি এখানে টায়ার্ড হয়ে যায়। তো এখানে কাঙু বলে আমি কিছুটা রেস্ট নিচ্ছি, তুমি রেস্ট করতে চাও না? সইন বলে আমি সবটা বলে দিতে চাই মিস চইকে। মিস চই আমাদের বিশ্বাস করুক, আমি এটাই চাই। ওই মহিলাই পারলে আমাদের হেল্প করতে পারবে। এরপর ওরা নিউজ চ্যানেলে খবরটা চালায়। এবার যে ঘটনাটা খানিক আগে ঘটেছে সেটা কিছুটা হলেও ছড়িয়ে পড়ে, আর গ্রের হেডকোয়ার্টার থেকে বিষয়টাকে স্বীকার করে নেওয়া হয় এই প্রথমবারের মতন। ওরা এখানে জানায় যে আমরা পুরো দায়িত্ব নিচ্ছি, ফেস্টিভ্যালের আগেই এই শয়তানগুলোকে আমরা শেষ করে ফেলবো। তো এই খবরটা শোনার পর কাঙু বলে কাকে তুমি বিশ্বাস করবে, যে কেউ কিন্তু এখানে শয়তান হতেই পারে। এরপর ডিটেকটিভ জিয়লমিনরা প্ল্যান করে ওই বাড়িটার মধ্যে পাঠাবার চেষ্টা করে যে গুদামটার মধ্যে ওরা রিসেন্টলি লুকিয়েছিল। এটা একটা ট্যাপ ছিল যেটা মিস চই বুঝতেও পারছে না, ওদেরকে জালে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তো এখানে সুন্দরভাবে উনসিওক আর জিয়লমিন ওকে কনভিন্স করে যাওয়ার জন্য। মিস চইও এখানে অপারেশন করার জন্য রেডি ছিল। ও তখন বলে ঠিক আছে, কাল সকাল হতেই আমরা ওখানে চলে যাব। এরপর এখানে সইন ওর ব্যাগ থেকে টাকা পয়সা নিয়ে নিজে একা বেরিয়ে যায়। কাঙু বুঝতে পারে, কিন্তু ও বলে আমার কি, যেখানে যাচ্ছে যাক। তারপরে এখানে মিস চইয়ের কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। মিস চই ফোনটা রিসিভ করে। চই ফোনে কথা বলে জানতে পারে যে এটা আসলে সইন ওকে সবটা বলে দেয় যে আপনার দলে ডিটেকটিভ জিয়লমিন একটা শয়তানে পরিণত হয়েছে, ও মনস্টার হয়ে গেছে, আর জুনিয়র উনসিওকও। তো এই কথাগুলো মিস চই বিশ্বাস করতে চায় না। তখন বলে কেন না তুমি এই কথাগুলো আমাকে সামনাসামনি বলো দেখা করে। এবার সইন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, একটা ক্যাফের অ্যাড্রেস পাঠিয়ে যায়। মিস চই ওর সাথে দেখা করতে আসবে, আর ওর ভেতরের যে হেডি অর্থাৎ মনস্টারটা সেও কিন্তু সবটাই দেখতে পাচ্ছিল। সেই মুহূর্তে ওর বন্ধু সিওক চলে আসে, ওকে টাকা পয়সা দিয়ে দেয়। কাঙু বলে আমি টাকাগুলো পরে ফিরিয়ে দেব। এবার ওই বন্ধুটা বলে কি ব্যাপার বলতো, কয়েক সপ্তাহ আগে তোর বোন আমাকে ফোন করেছিল তোর খোঁজ নিতে, দেখ তোকেও হয়তো কোনো মেসেজ পাঠিয়ে থাকবে। ও তোর বোনের ফোনটাই SMS-এ দেখছিল। তো বোনের ফোনে মেসেজটা এখানে ড্রাফটে সেভ করা ছিল, সেখানে লেখা ছিল কোনোভাবেই তুই বাড়িতে ফিরিস না, কিন্তু সেটা তো হয়েই গেছে, এটা অনেক আগের ঘটনা। এরপর মিস চই সেই ক্যাফেতে চলে আসে। ক্যাফে মালিক জানায় যে ওই মেয়েটি কফি খেয়ে রেখেছে আর বিল আপনাকে মিটিয়ে দিতে বলেছে। মিস চই বিলটা মিটিয়ে দিয়ে ওপরের তলায় চলে যায়। সেখানে গিয়ে ও এখানে সইনকে খুঁজতে থাকে। সইন পাশের বিল্ডিংয়ে চলে যায়। সইনকে মিস চই বলে তুমি তো আমাকে বিশ্বাস করছো, তাহলে ওখানে কেন গেছো? সইন বলে আমি নিজের নিরাপত্তার জন্য। মিস চই বলে তোমার কথা মতন এই মুহূর্তে তুমি মানুষ রয়েছো, তুমি মনস্টারে নও, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন?
তা সত্ত্বেও সোইন বলে এখন আমি বিশ্বাস করতে পারছি না, আপনি আমাকে কেন বিশ্বাস করছেন না? ওরা প্যারাসাইট হয়ে গেছে, আমি নই, আর ওরা আপনাদের জালে ভাসানোর চেষ্টা করছে, ট্যাপে ফেলছে। আপনারা প্লিজ ওই অপারেশনটা করতে যাবেন না। মিস চইকে মানা করা সত্ত্বেও মিস চই রাজি হয় না। মিস চই বলে তাহলে তুমি আমাদের হেল্প করো ওদেরকে মেটানোর জন্য। পিছনে আরও পুলিশ চলে আসে, আর তখন এখানে সোইন নিজের ওই প্যারাসাইট রূপ নিয়ে পালিয়ে যায়। কাঙু বুঝতে পেরেছিল কিছু একটা ঘটতে চলেছে, তাই ও এখানে গাড়ি নিয়ে বাঁচাতে চলে আসে সোইনকে। মিস চই আর ওর দলের লোকেরা বাইরে বেরিয়ে এখানে সোইনকে খুঁজতে থাকে। সোইনের পর গাড়ি করে যেতে থাকে। ওর ভেতরে তখন ওই প্যারাসাইটটা ছিল। এবার ওই প্যারাসাইট হেইডি এখানে কাঙুকে বলে ও 3 ঘন্টার জন্য ঘুমোবে, ওকে যেন কোনোভাবেই জাগানো না হয়, আর সোইন যেন এই মুহূর্তে কোনো বিপদে না পড়ে, তাহলে ওর কিন্তু কিছু করার থাকবে না। কথাটা বলতে বলতেই এখানে সোইন বেহুশ মতন হয়ে যায়। এখানে কাঙু কিছু একটা জিজ্ঞেস করতে চায়, তো কাঙু বলে তুমি সবসময় ভুল সময় ঘুমিয়ে পড়ো। এদিকে সিওক নিউজের খবরগুলো দেখে, কিন্তু নিজের চোখে বিশ্বাস করতে পারে না, ভাবে এসব মিথ্যে রটানো। ঠিক সেই মুহূর্তে কাঙুর ওই বড় বোন চলে আসে, যে এখানে প্যারাসাইট আক্রান্ত ছিল। তার পরক্ষণে যখন সোইনের জ্ঞান ফিরে আসে, তখনও বলে কি হয়েছিল। এবার কাঙু ওকে সবটা বলে দেয়। এদিকে কাঙুর কাছে সিওক ফোন করে জানায় ওর বড় বোন এসেছে। এখানে কাঙু বলে তুমি ওখান থেকে পালাও, আর যেটা ওর বোন পাশ থেকে শুনে নিয়ে ওকে আক্রমণ করে। ফোনটাও নিজের কাছে নিয়ে নেয়, বলে আমি এই লোকটাকে কিন্তু মেরে ফেলবো, যদি তুমি সোইনকে আমার হাতে তুলে দাও তাহলে আমি কিছু করব না। কাঙু কোনো মতেই রাজি হয় না, কিন্তু সোইন বলে তুমি নিজের বন্ধুকে বাঁচাবে না, আমার জন্যই তো এই প্রবলেমগুলো হচ্ছে, আমি যাব, চলো আমরা ওই জায়গায় ফিরে যাই। কাঙু বুঝতে পারে না কি করবে। তারপর গাড়ি ঘুরিয়ে ওরা সেই বাড়ির দিকে চলে যায় যেখানে ওর বন্ধু সিয়ককে আক্রমণ করা হয়েছে। ওই জায়গায় গিয়ে সোইন এখানে বলে তোমার শত্রুতা আমার সাথে, আর আমি প্যারাসাইট, তোমাদেরই প্রজাতি। তখন এখানে কাঙুর বড় বোন বলে দেয় আমি সবই জানি, তুমি মিউট্যান্ট, তুমি আমাদের প্রজাতি নও। পুলিশ তোমার যে টেস্ট করেছিল তার রিপোর্ট আমাদের কাছে, তো তুমি এবার ঠিক করো তুমি কি করবে। এবার ওখানে এসে কাঙু একটা বিচ্ছিরি গ্যাস ছড়িয়ে দিয়ে ওদের দুজনকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিয়ক এখানে ফেসে যায়, সিয়ককে মরতে হয়। এই দৃশ্য কাঙুর জন্য সহ্য করা অত্যন্ত কষ্টের ছিল, কারণ সিয়ক ওদের অনেক ভালো বন্ধু ছিল। এবার ওর নিজেরই দিদি ওদের পেছনে ধাওয়া করার চেষ্টা করে। কাঙু বুঝতে পারে যে ওর দিদি আর দিদি নেই, মনস্টারে পরিণত হয়েছে। তারপরের সিনে আমরা এখানে জুনিয়র উনসিয়ককে দেখতে পাই আর চিয়লমিনকে। ওরা এখানে প্ল্যান করছে পরের দিন কিভাবে আক্রমণ চালাবে। তারপর সকলে মিলে এগোতে থাকে। একটা লিফটের মধ্যে সকলে কোথাও যাচ্ছিল, তো ঠিক সেই মুহূর্তে বুদ্ধি করে মিস চই এখানে উনসিয়কের চুল কেটে নেয়। উনসিয়ককে বলে যে হ্যাঁ চলো আমরা যাব। উনসিয়ক কিন্তু ওকে থ্রেট করে, বলে দেখাই যাক কাল সকালের পর সকলে বেঁচে থাকে কিনা। এবার বুদ্ধি করে মিস চই চুলগুলো নিজের পায়ের তলায় ঢেকে রেখেছিল, সেই চুলগুলো নিয়েও টেস্ট করতে যাবে আজকে। এর পরের সিন আমরা দেখতে পাই যে এরা গাড়ি নিয়ে সমস্ত জায়গা ঘিরে ফেলেছে, যে গোডাউনটার মধ্যে প্যারাসাইটগুলো লুকিয়েছিল। সকালে ভোরের আরও ফোটার আগেই এরা অপারেশন শুরু করে দিয়েছে, যেখানে চিয়লমিনও ছিল। এরপর টিমের সকলেই রেডি হয়ে যায়। এবার ওই মুহূর্তে কিন্তু শেষবার কাঙু আরও একবার ফোন করে। কাঙুকে এখানে মিস চই বলে যে তোমরা আবারও ফোন করেছো, বেশ ঠিক আছে, তোমাদের ফোনটা আমি লাইনে রাখছি, তোমরা এই অপারেশনে আমাদের সাথে লাইনে থাকো। এখানে সোইন বারবার করে মানা করে যে তোমাদের ফাঁসানো হচ্ছে, তোমরা কেন ওখানে অপারেশনে যাচ্ছ। মিস চই বলে কিছু করার নেই, কোরিয়ান ফেস্টিভ্যালের আগে এই দেশ আমাদের পুরো পরিষ্কার করতে হবে মেয়রের জন্য। তারপরে এরা আক্রমণ শুরু করে দেয়। প্যারাসাইটরা কিছু পুলিশজনকে তো মেরেই ফেলে, প্লাস ওদের উপর সক্ষমভাবে পুলিশরা আক্রমণ চালাতে থাকে। তো প্যারাসাইটদের যে দলটা ছিল ওখানে তাদেরকে সকলে সক্ষমভাবে মেরে ফেলে। এদিকে বাস নিয়ে ওই জায়গা থেকে কাঙুর বড় দিদি পাস করছিল, সে ফিল করে ওখানে আরেকটা প্যারাসাইট রয়েছে, সেটা আর কেউ নয় পেস্টর হিউকজু, অর্থাৎ চিয়লমিনের শরীরে যে রয়েছে। চিয়লমিনও সেটা ফিল করে। কাঙুর দিদি বুঝতে পারে যে চিয়লমিন ওদেরকে এখানে বিট্রে করছে, তখনও বলে হিউম্যানের ভাষাতে যাকে বলে বিট্রে করা, তার মানে এই পেস্টর আমাদের সাথে বিট্রে করলো। তো এরপর কি করে দেখা যাক। এদিকে কাঙু আর সোইন ফোনের লাইনে সব শুনতে পাচ্ছিল বন্দুক গোলাগুলির আওয়াজ। এখানে মিস চই বলে রিপোর্ট বেরিয়ে এসেছে, ওরা কিন্তু প্যারাসাইট নয়, তোমরা ভুল প্রমাণিত হয়েছো, তার মানে এখন শুধু তোমরাই রয়েছো। এবার কাঙু বুঝতে পারে যে আসলে চিয়লমিনের প্ল্যান কি। ও এখানে মেয়রকে মেনলি আক্রমণ করতে চায়, ওর শরীরে ঢুকতে চায়।
পরের ঘটনা আমাদের কিছুটা ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়। জুনিয়র উনসিওক একটা লাইফস্টাইল লিড করতো, যেটা খুবই বড় লোকদের লাইফস্টাইল ছিল। ওনার বউয়ের স্বপ্ন ছিল নিজের মেয়েকে বিদেশি ভাষা শেখাবে, আর এই নিয়ে উনি খুব উৎসাহিত ছিল। তো নিজের বউকে শাসন করলেও কোনো কাজ হয় না, নিজের বউয়ের উচ্চাকাঙ্ক্ষার কাছে ওনাকে হার মানতে হয়। এখান থেকেই উনি পেস্টার অর্থাৎ হিউগজোয়ের কথা জানতে পারে, আর সেখান থেকে ওরা সকলে মিলে এটাও জানতে পারে যে পেস্টারকে কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে উনসিওক বলে আমি ওনার বাড়িতে গিয়ে খোঁজ নেব। ওর বলা কথা মতন ও একদিন পেস্টার হিউগজোয়ের বাড়িতে গিয়ে খোঁজ করতে যায়। বাড়ির ভিতরে ঢুকে দেখে আপনা আপনি ওখানে টিভির সাউন্ড আসছে, আর পেস্টার হিউগজো একা একা বসে রয়েছে, গায়ে রক্তের দাগ, একা মনে কি একটা যেন বিড়বিড় করছে। এটা দেখে জুনিয়র উনসিওক ভয় পেয়ে যায়, কারণ মেঝেতেও অনেক রক্তের দাগ পড়েছিল। ঘরের ভেতরে গিয়ে দেখে ওনার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর ওনার স্ত্রীকে বাঁচাতে গিয়ে পুলিশকে ফোন করার আগে এখানে পেস্টার সেই ভয়ঙ্কর রূপটা ধরে নেয়। সেই দিন থেকেই পেস্টার হিউগজোকে থ্রেট করতে থাকে, আমার কথা মতো চললে আমি তোমাকে মারবো না, নইলে আমি তোমায় শেষ করে ফেলবো। তো আমি এই অর্গানাইজেশন মানে হিউম্যান অর্গানাইজেশনকে নিজের বশে করতে চাই, তুমি আমাকে হেল্প করবে, তাহলে আমি তোমাকে মারবো না, আমি তোমাকে আমার মতন মনস্টার বানাবো না, এটাই আমার মূল কাজ। তারপর থেকে এখানে জুনিয়র উনসিওক এর দলে পড়ে গেছে। তো নিজের মনেও একা একা হাসতে দেখে ওকে এখানে পেস্টার হিউগজো জিজ্ঞেস করে যে তুমি একা একা এখানে হাসছো কেন, কি কারণ রয়েছে? কারণ আজকে মিডিয়ার সামনে এখানে ডিটেকটিভ চিওলমিন ওরফে হিউগজোর একটা মিটিং ছিল, যে এখানে অনেক ভালো ভালো কথা বলতে থাকে যে প্যারাসাইটদের দলদেরকে নিধন করতে আমরা সমর্থ হয়েছি, আর আমরা এও কথা দিচ্ছি যে যে দু একজন রয়েছে তাদেরকেও আমরা শীঘ্রই শেষ করে ফেলবো। এরপর এখানে টিভি স্ক্রিনে দুজনের ছবি দেখানো হয়, একজন সোইন আর একজন কাঙুর বড় বোনের। তো ওরা দুজনেও ছবি দুটো দেখতে পায়। এরপর ছবিগুলো দেখার পর ইন্টারভিউটা দেখার পর সোইনরা ভাবে যে এটা কী হচ্ছে। কাঙু বলে তোমাদের দুজনকে চিহ্নিত করা হচ্ছে যাতে ওর কাজ করতে আরও সুবিধা হয়। ও এরপর কি করে দেখা যাক। ঠিক সেই মুহূর্তে ওর বড় বোন ওকে ফোন করে। কাঙু বলে তোমার সাহস কী করে হয় আমাকে ফোন করার? ওর বড় বোন বলে আমি সোইনের সাথে দেখা করতে চাই। সোইনকে কাঙুর বড় বোন বলে আমরা দেখা করি, চলো এই ইকো গার্ডেনে তুমি চলে এসো, আমরা দুজন এক হতে চাই। সোইনের কাছে আর অপশান থাকে না, তো সোইন আর কাঙু দুজনে চলে যায়। সোইন চাইছিল নিজেদের দলে আরও লোক পেতে। এদিকে দূর থেকে মিস চই দুজনকেই লক্ষ্য রাখছিল। মিস চই বলে তোমরা দুজন ভালোই কাজ করেছো এই পুরো সময়, কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগছে, তোমরা এতদিন সোইনকে প্রোটেক্ট করতে, আজকে ওর ছবি দেখালে কেন? তো ডিটেকটিভ চিওলমুন ওখানে বলে যে আমার কাছে মানুষের নিরাপত্তা আগে, না কোনো পার্সোনাল রিলেশনশিপ। তো এটা শোনার পর নিশ্চয়ই একটু অবাক হয়, কী ব্যাপার হলো যে মেয়েটাকে এতদিন ধরে বাঁচাতে চায়, কী ব্যাপার? এবার উনসিওক বলে তাড়াতাড়ি এইসব ঝামেলা মিটিয়ে আমাদের কাজ করতে হবে। তারপরে সেখানে আমরা শিফট করি সোইনদের কাছে। ওরা এখানে কাঙুর বড় বোনের সাথে দেখা করতে এসেছে। ঠিক সঙ্গে সঙ্গে ওর ভেতরের হেডি জেগে উঠেছে। হেডি বলে আমি ওকে ঠিক সেন্স করে নেবো, তুমিও একটা অন্য জায়গায় যাও, নইলে তুমি হয়তো প্রতিশোধ নিতে চাইবে ওকে দেখলেই। এবার ওর সঙ্গে সঙ্গে ওখানে কাঙুর বড় দিদির সাথে দেখা করে। কাঙুর বড় দিদির সাথেও কথা বলতে থাকে। কাঙুর বড় দিদি বলে আমাদের পেস্টর আমাদের সাথে বিট্রে করেছে, তাই জন্য আমি প্রতিশোধ নিতে চাই, চলো আমরা দুজনে মিলে ওকে মেরে ফেলি। তো একসাথে একটা অর্গানাইজেশন গড়ে ওঠে। উনি একা এটা করতে চাইলে তো সম্ভব নয়। ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে কাঙু এখানে ওর ওপর আক্রমণ করতে চায়, কিন্তু পারে না। কাঙুর বড় দিদি বলে আমি চাইলেই তোমাকে এক্ষুনি মেরে ফেলতে পারি, কিন্তু এটা সম্ভব নয়, তুমি নিজেও সারভাইভ করতে চাও, তো সারভাইভ করো নিজের মতন করে। তো ওখানে আশেপাশে অনেক লোক ছিল, যে কারণে কাঙুর বড় বোন কাঙুকে মারে না, বরং ও সোইনদের কাছে হেল্প চায়। বলে চলো আমরা একসাথে কাজ করি, মেয়রকেও খুন করতে চাই, তাই মেয়রের মিটিংয়েও নিশ্চয়ই হাজির হবে। কাঙু বলে বেশ ঠিক আছে, তোমার এই কাজ খতম হলে আমিও তোমাকে শেষ করে ফেলবো। ওর বড় বোন বলে কে জানে তারপরে কি হতে পারে। তো এরপর ওরা তিনজনে এক হয়ে যায়। হেইডি অর্থাৎ সোইনের ভেতরে থাকা প্যারাসাইট, কাঙুর বড় দিদি আর ও, তিনজনে মিলে একসাথে এবার লড়াইয়ে নামে। এরপর দেখতে দেখতে কোরিয়ান সেই ফেস্টিভ্যাল দিন চলেও আসে, যেদিন ফেস্টিভ্যাল নিয়ে প্রত্যেক সিটিজেন প্রচুর এক্সাইটেড ছিল। এদিকে এখানে চিওলমিনের মাথায় প্ল্যান চলছে, অর্থাৎ ও পেস্টার, কারণ ওকে তো এবার ভেতরে ঢুকতেই হবে। এদিকে হঠাৎ করে মিস চইকে আমরা দেখতে পাই, ওরা কিছু কাটা ঘা দেখতে পায় যেটা ওর হাজব্যান্ডের শরীরে ছিল, যে প্যারাসাইট ছিল। এখানে জানানো হয় ওনাকে নর্মালি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, সেটা একটা কিচেন নাইফ ছিল। এরপর উনি মিটিং দেখতে পায়, যে মিটিংয়ে গ্রের হেডকোয়ার্টারের সাথে অলরেডি চিওলমিন মিটিং করে ফেলেছে। হঠাৎ করে একটা জায়গায় প্যারাসাইট আক্রমণ ধরা পড়েছে, চিওলমিন সেই জায়গাটার খবর এনে দিয়েছে। তো নিশ্চয়ই অবাক হয়ে যায়,
হঠাৎ করে ও কী করে এত কিছু জানতে পারছে। তো এখানে গ্রেট টিম হঠাৎ করে যাচ্ছিলই, হঠাৎ করে ওরা লক্ষ্য করে যে এখানে চিয়লমিনরা মেয়রের কাছে যাচ্ছে। মেয়রের এই বিষয়টা ওর একটু সন্দেহভাজক লাগে। রাস্তায় যেতে যেতে মিস চইয়ের কাছে হঠাৎ করে সোইনের ফোন আসে। সোইন বলে, আবার কি বলতে চাইছো? কিন্তু এবার ফোনের ও প্রান্ত থেকে হেইডি কথা বলছিল। বলে, আমি সোইনের ভেতরে থাকা হেইডি, আমি নিজে একটা প্রজাতি, আমি নিজে একটা কিন, আমি অপর কিনের ব্যাপারে বলছি। চিয়লমিনের ভেতরে কিন্তু পেস্টরের আত্মা রয়েছে, হিউগজো রয়েছে। তো ও এখানে চায় মেয়রকে নিজের বশে আনতে, অর্থাৎ মেয়রের মাথার ভিতর ও ঢুকতে চাইছে। তাই জন্য এবার দেখুন কি করবেন, আমার মনে হলো আপনাকে জানানো উচিত। এবার এখানে হেডি ভালো মতন জানতো যে পারলে একমাত্র মিস চই পারবে। মিস চইয়ের মাথায় ওই সোইনের বলা কথাগুলোও ঘুরছিল যে ওরা দুজনেই হয়তো ওখানে মনস্টার। তাই জন্য ওরা গাড়ি ঘুরিয়ে ওই ফেস্টিভ্যালের দিকে যেতে লাগে। মিস চই এবার ভেবে নেয় যে আমাকে কিছু করতেই হবে। এদিকে ওই ফেস্টিভ্যালে আগে থেকেই কাঙুকে পাঠানো ছিল, যেহেতু ও একজন মানুষ ছিল তাই জন্য ওকে পাঠানো হয়েছে এদের উপর নজরদারি রাখার জন্য। গাড়ির ভেতরে সোইন আর কাঙুর বড় বোন বসেছিল। ওরা ফোনে এখানে কনস্ট্যান্টলি কথা বলছিল। ওরা বলতে থাকে যে হ্যাঁ, মেয়র অনুষ্ঠানে চলে এসেছে, বিভিন্ন জায়গায় গিয়ে খাবার ও টেস্টও করছে। এরপর ওরা লক্ষ্য রাখে যে কখন এখানে চিয়লমিন আর টিমরা ঢুকে যাবে। তো ঠিক দেখতে দেখতে হঠাৎ করে উনসিয়ক চলে আসে। উনসিয়ককে আসতে দেখে এখানে কাঙু দিদি বলে যে আমাদের মনে হয় ভেতরে গিয়ে অপারেশন শুরু করা উচিত। সোইন বলে সেটা সম্ভব নয়, কারণ তুমি যতক্ষণ আছো ততক্ষণ কাজ করতে পারবে, কিন্তু আমার শরীরেও 10-15 মিনিটের জন্য আসে। এটা শোনার পর কাঙু বড় দিদি বলে, এই জন্যই তুমি এত শক্তিশালী, এবার আমি বুঝতে পেরেছি, আর তোমার মস্তিষ্ক পুরোপুরি বশে করতে পারিনি। তো সোইন বলে, হ্যাঁ আমি সত্যিই লাকি, কারণ ও আমাকে হিলিং করেছে। ঠিক সেই মুহূর্তে ওর কানের মধ্যে একটা শব্দ হতে থাকে, কারণ ওখানে চিয়লমিন চলে এসেছিল। ওখানে আক্রমণ ঘটাতে শুরু করে দেয়, একের পর এক লোক আর সিকিউরিটিদের মারতে শুরু করে দেয়। এই পরিস্থিতিতে সোইন আর কাঙুর বড় দিদিও চলে আসে, কিন্তু মিস চইরাও গাড়ি নিয়ে টিম নিয়ে চলে এসেছিল। ও এবার লক্ষ্য করে সোইনকে যেভাবেই হোক অ্যারেস্ট করতে হবে। উনসিয়ক সমেত পেস্টার এখানে আক্রমণ চালাতে শুরু করে দেয়। একের পর এক লোককে ওরা হত্যালীলা চালাতে থাকে। কাঙু সবটা এবার সৈন্যদের বলতে থাকে, কিন্তু সৈন্যরা পালানোর চেষ্টা করে। ওদেরকে চারিদিক থেকে মিস চই ঘিরে নিয়েছিল, ওদেরকে স্যারেন্ডার করতে বলছিল, কিন্তু এই মুহূর্তে তো স্যারেন্ডার করা সম্ভব নয়। তাই জন্য যে কোনোভাবেই হোক সৈন্যের ভেতরে থাকা প্যারাসাইট কাঙুয়ের বড়দিকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। মিস চইকে বলে, আমি তোমাকে ক্ষতি করতে চাই না, এবার তুমি দেখো তুমি কি করবে। এরপর ওরা লক্ষ্য করে যে একটা ঘরের মধ্যে মুন্ডহীন দেহ পড়ে রয়েছে। এই দেহটা আর কারণ নয়, এটা চিয়লমিনের ছিল। চিয়লমিনের দেহ থেকে ওই পেস্টর বেরিয়ে গেছে। এবার কার দেহে ঢুকবে এটাই হচ্ছে কথা। তো এখানে মেয়রের উপর আক্রমণ করতেই যাবে। ঠিক সেই মুহূর্তে ওখানে সোইন চলে আসে আর কাঙুর বড় দিদিও চলে আসে। এবার ওই চিয়লমিনের পেস্টরটা ধীরে ধীরে মেয়রের কাছে এগিয়ে আসে। কাঙু মেয়রকে প্রোটেক্ট করছিল, সাথে কাঙুর দিদিও ছিল। ওর দিদি জানায় এই পেস্টর বেশিক্ষণ দেহ না পেলে ও মরে যাবে, তোমরা এক্ষুনি এখান থেকে পালাও। কাঙু বুঝতে পারে ওর দিদির রূপটা এখানে রয়েছে। ওদের দুজনকে ধাক্কা মেরে একটা দূরে নিরাপদ জায়গায় দিয়ে দেয় আর নিজে একটা ব্রিজ মতন ফেলে দেয়। আর একবার শেষবারের মতন নিজের ভাইকে বলে, আমি যা করেছি তার জন্য দুঃখিত। তারপর ওনাকেও এখানে দেখানো হয় যে হত্যা করে দেয়। আসলে ওখানে ওই মুহূর্তে পেস্টর একটা বডি পেয়ে গেছিলো, যেটা একটা সিকিউরিটি গার্ডের ছিল। এবার কাঙুর নিজের দিদির মৃত্যু দেখে আরও বেশি খারাপ লাগে। ও এবার এখানে মেয়রকে নিয়ে চলে যায়। তারপর আমরা উনসিয়ককে দেখি। উনসিয়ককে বলে যে তুমি তো আর দেহ পাওনি, তাহলে এবার কি করবে। উনসিয়ককেও হত্যা করে দেয়। উনসিয়কের মাথা কেটে দিয়ে উনসিয়কের শরীরের ভেতর ঢুকে যায়। উনসিয়ক ভেবেছিল ওকে হয়তো কোনোদিনই হত্যা করবে না, কিন্তু এখানে ইউজ করা হয়েছিল। এরপর উনসিয়ক এদের দুজনের পিছু নিতে থাকে। এরা দুজন জানতো না যে উনসিয়ক এখানে এক্স্যাক্টলি হয়ে গেছে। তো উনসিয়কের এই অদ্ভুত মাথা দুটো চোখ দিয়ে ওদেরকে খুঁজতে লাগে। দূর থেকে যখন কাঙ্গো বুঝতে পারে যে ওদের উপর আক্রমণ হবে, তখন একটা বাজির বান্ডিল নিয়ে ওদের দিকে আক্রমণ করে, নিজেকে আর মেয়রকে বাঁচাবার উদ্দেশ্যে। হঠাৎ করে মেয়রকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সোইন আসে। সোইন এসে ওদের দুজনকে পালাতে বলে। এবার সোইনের সাথে পেস্টরের ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। এভাবে লড়াইয়ের মাঝখানেই হঠাৎ করে সেই স্থানে দুজনের মধ্যে ভয়ঙ্কর কথা চলতে থাকে। এখানে কিন্তু সোইনকে যতভাবেই হোক পেস্টর নিজের দলে আনার চেষ্টা করেছিল, বলছিল যে তুমি মিউট্যান্ট, তুমি আমার দলে চলে এসো। কাঙু এরপর মেয়রকে গাড়ি করে একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয়। সোইনের ভেতরে থাকা হেইডিকে যাতে নিজের বশে এনে নিতে পারে, তাই জন্য পেস্টর অনেক কথাই ভুলাতে থাকে যে মিউট্যান্ট, তোমাকে তো হিউম্যানরা মেনে নেবে না, তুমি আমার দলে আসো। কিন্তু এখানে হেইডি বলে হিউম্যানরা অতটাও খারাপ নয়, আমাদের মতনই একটা প্রাণী, তাই আমাদের উচিত ওদের সাথে সহযোগিতা করার।
ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেও ফিল করতে পারে যে এখানে উনসিয়কের দেহর ভিতরেই ওই পেস্টরের দেহটা রয়েছে। তো ও যখন সামনে এখানে আক্রমণ করতে আসছিল তখন ওর মাথার ভেতরের খুলি থেকে বেরিয়ে গেছিল প্যারাসাইটটা। এবার প্যারাসাইট বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে ও আবার অন্য কারোর দেহে যাবে। তো কি করা যায়? এদিকে কাঙু চিৎকার করে সোইনকে খুঁজতে থাকে, সোইনকেও কোথাও দেখতে পায় না। সোইন বুঝতে পারে যে একটা বড় ধামাকা হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে ফিল করে যে সামনে দাঁড়িয়ে থাকা উনসিয়ক আসলে এখানে নয়, ও এখানে মনস্টার রূপী মানুষ দাঁড়িয়ে রয়েছে। আসল যে ওর ভেতরে থাকা প্যারাসাইট সে বেরিয়ে গেছে। প্যারাসাইটটা একটা মূর্তির মধ্যে লুকিয়েছিল। মিস চই যেই মুহূর্তে আসে মিস চইকে ওই পেস্টারটা আক্রমণ করতে আসে, আর ঠিক সেই মুহূর্তে এখানে সোইন ওনাকে বাঁচিয়ে নেয়। এখানে মিস চই বুঝতে পারে যে আসল বদমাইশ ছিল উনসিয়ক, তাই জন্য উনসিয়ককে বন্দুক দিয়ে গুলি মেরে দেয়। মরে যাওয়ার পরও ও অদ্ভুতভাবে হাসতে থাকে। আর ওখানে যে পেস্টরের যে প্যারাসাইটটা ছিল সেটাকেও কিন্তু সোইন মেরে ফেলে। এখানেই শেষ হয় দুজন শয়তানের মৃত্যু ঘটনা। এরপর ভেতরে হেইডি মিস চইকে বলে, তুমি সোইনের খেয়াল রেখো, সোইন মোটেই খারাপ মানুষ নয়, ও খুবই ভালো মানুষ, তাই জন্য ওকে আমি পুরোপুরি নিজের বশে আনতে পারিনি, আর আমি ধন্য আমি ওর মতন হোস্ট পেয়েছিলাম। এখানে মিস চই বুঝতে পারে যে সোইনের এখানে কোনো দোষ নেই। তারপর কাঙু চলে আসে। এবার চারিদিক থেকে পুলিশ ঘিরে নিলে মিস চই বলে, এরা দুজনে নির্জন মানুষ, এদের দুজনকে ছেড়ে দেওয়া হোক। তো এখানে ছেড়ে দেওয়া হয়। তারপরের ঘটনা আমরা ফিউচারে দেখি। সেখানে নর্মালভাবে সোইন স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। ও আবারও শপিং মলে কাজ করছে। মলে কাজ করতে করতেও একটা বিড়াল দেখে, বিড়ালটাকে সুন্দরভাবে খাওয়ার খাওয়ায়। এভাবেই বেশ সুন্দর জীবন কাটছিল। তো কাজের সময় ও কাঙুকে দেখতে পায়। কাঙু বলে, তোমার কখন ছুটি হবে, তোমার সাথে কথা বলতে পারবো? 2 ঘন্টার মধ্যে ছুটি হওয়ার পর সোইন আর কাঙু দুজনে গল্প করতে যায়। এখানে কাঙু বলে, আমি একটা সুন্দর গ্রুপ পেয়েছি যেখানে আমি যোগদান করে নিয়েছি। এবার সোইন বলে, তুমি আবারও এসব ঝামেলায় জড়িয়েছো? তখন কার্ডটা দেখিয়ে দেখে যে ও গ্রে টিমের মধ্যে জয়েন করে গেছে। এটা দেখার পর সোইন বলে, যাক, তোমার একটা ভালো হিল্লে হয়ে গেছে। এবার কাঙু বলে, আমার হিল্লে হয়নি, তারাও তোমাকে একটা জিনিস দেখায়। এই চিঠিটা আসলে হেইডি তোমার জন্য লিখে রেখে গেছে, আমি পড়ে শোনাই। ও প্রথমবার তোমার জন্য চিঠি লিখেছে। ও চিঠিতে লিখেছে যে আমার অনেক ভালো লাগছে, আমি তোমার মতন একজন হোস্ট পেয়েছিলাম। তোমার ব্রেনকে আমি পুরোপুরি কবজায় আনতে পারিনি, কারণ তুমি একজন অন্য ধরনের মানুষ ছিলে যে সবসময় অন্যদেরকে সাহায্য করতে চাইতো, সকলকে বিশ্বাস করতে চাইতো। একটা জিনিস মনে রেখো, তুমি কখনোই একা নও। এই শেষ লাইন দুটো মন ছুঁয়ে যায় সোইনের। সোইন বুঝতে পারে যে সত্যি আমি জীবনে একা নই। তারপরের সিনে আমরা দেখতে পাই গ্রে টিমের মধ্যে মিস চইয়ের কাছে ওর একজন অ্যাসিস্ট্যান্ট জানায় যে ওর জন্য কেউ একটা অপেক্ষা করছে। এবার মিস চই ভেতরে গিয়ে দেখতে পায় একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে যে নাকি প্যারাসাইট সংক্রান্ত ওকে অনেক বিশাল তথ্য দিতে চলেছে। এটি নিজের নাম জানায় সিনিজি ইজুমি। কে এই ছেলেটি? মিস চই অবাক হয়ে যায়। আর এখানেই এই ড্রামা শেষ হয়।